बॉय लव द क्राइम, पढ़ी चोर थी दिल्ली में। শর্টকাট হচ্ছে হবে প্রো ইন পড়াশোনায়। জি মিস্টার ভিআইপি ডু জিম ডেলি টাইম টু টাইম। সেটা হচ্ছে ও মেরি জান বুলবুল রোজ তোমায় দেখে এই ফুল পাগল প্রেমিক হইল দিওয়ানা। এখানে একটা হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং। এখন তোমরা সবাই খুব জানো যে এই কমিউনিটি হেলথ নার্সিং থেকে প্রচুর প্রশ্ন আসে, এবং এই কমিউনিটি হেলথ নার্সিংয়ে যেটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ইমিউনাইজেশন বা ইমিউনাইজেশন শিডিউল। এখন এই ইমিউনাইজেশন বা ইমিউনাইজেশন শিডিউল থেকে আমরা ভুরি ভুরি প্রশ্ন পাই, এবং তোমরা যদি এমসিকিউ বা প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কোশ্চেন যদি ভালোভাবে দেখো তাহলে দেখবে কমিউনিটিতে যদি 5টা প্রশ্ন হয় তার মধ্যে 3টে প্রশ্ন থাকে দেখবে ইমিউনাইজেশন শিডিউল থেকে। তাহলে আমরা আজকে এই ইমিউনাইজেশন শিডিউলটা এবং এই ইমিউনাইজেশন শিডিউল রিলেটেড এ টু জেড যত প্রশ্ন হয় সেগুলোকে আজকে একটা ভিডিওর মধ্যে আমরা কভার করব, এবং এই ভিডিওতে আমি প্রচুর এমসিকিউ প্রশ্ন বলবো যেগুলো তোমাদের খুবই কাজে লাগবে। তাহলে আমরা কমিউনিটি হেলথ নার্সিং যখন শুরু করার আগে বা ইমিউনাইজেশন শিডিউল শুরু করার আগে আমাদের কিছু বেসিক মেডিকেল টার্ম সম্পর্কে জানতে হবে। সেটা হচ্ছে ইমিউনাইজেশন শিডিউল তো পড়বো, কিন্তু আমাদেরকে প্রথমে জানতে হবে যে ইমিউনাইজেশন জিনিসটা কি। এখন ইমিউনাইজেশন হচ্ছে এক ধরনের পদ্ধতি যে বা একটা শরীরের একটা বিশেষ পদ্ধতি যেটা আমাদের শরীরে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা দেয়। অর্থাৎ ইট ইজ এ প্রসেস ইউজ টু ইমপ্রুভ ইমিউনিটি। অর্থাৎ যেই সমস্ত প্রসেসের মাধ্যমে বা যেই সমস্ত পদ্ধতি আমাদের শরীরের ইমিউনিটিটাকে বুস্ট করে বা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সেটাই হচ্ছে আমাদের ইমিউনাইজেশন। অর্থাৎ ইমিউনাইজেশন কি? ইট ইজ এ প্রসেস ইউজ টু ইমপ্রুভ ইমিউনিটি। অর্থাৎ আমাদের বডির ইমিউনিটিটাকে বুস্ট করার জন্য বা ইমিউনিটি বাড়ানোর জন্য আমরা যে সমস্ত পদ্ধতি অবলম্বন করি সেটা হচ্ছে আমার ইমিউনাইজেশন। এখন ইমিউনাইজেশনে কি হতে পারে? গুড এনভায়রনমেন্ট, ভালো পরিবেশ আমাদের বডির ইমিউনিটিটাকে বাড়ায়। নিউট্রিশন, ভালো যদি আমরা নিউট্রিশন নিই, ভালো যদি খাবার খাই বা ভালো খাওয়া দাওয়া যদি ঠিকমতো করি বা বাইরের খাবার হয়তো খাচ্ছি না বা প্রপার ভালো খাবার নিচ্ছি, তাহলে কি আমাদের ইমিউনিটি বুস্ট করবে। তার সাথে হচ্ছে ভালো যদি আমরা ঘুমাই, ভালো ঘুম যদি হয়, বা একটা বলে না যে শরীরের সব থেকে ভালো জিনিস হচ্ছে ঘুম, তাহলে ভালো ঘুম আমাদের ইমিউনিটি বুস্ট করে। তার সাথে গিয়ে যোগা, এক্সারসাইজ, জিম এগুলো যদি আমরা করি, এগুলো আমাদের শরীরের ইমিউনিটিটাকে বাড়ায় বা আমাদের ইমিউনিটিতে হেল্প করে। এবং তার সাথে হচ্ছে ভ্যাকসিন, ঠিক আছে, এবং বিভিন্ন রকমের যে ভ্যাকসিন আছে, যেই ভ্যাকসিনগুলো আমাদের শরীরের ইমিউনিটিটাকে বুস্ট করে, সেটা হচ্ছে ইমিউনাইজেশন। অর্থাৎ ইমিউনাইজেশন হচ্ছে যেই পদ্ধতি আমাদের শরীরের ইমিউনিটিটাকে বুস্ট করছে বা ইমিউনিটি বাড়াচ্ছে, সেটা হচ্ছে ইমিউনাইজেশন। সেটা বিভিন্ন হতে পারে। এবার হচ্ছে ভ্যাকসিনেশনটা কি? ইমিউনাইজেশন আর ভ্যাকসিনেশনের মধ্যে তফাৎ আছে। ইমিউনাইজেশন আমার সমস্ত কিছু যা আমার শরীরের ইমিউনিটিটাকে বাড়াচ্ছে সেটা হচ্ছে ইমিউনাইজেশন, আর ভ্যাকসিনেশন হচ্ছে আমি এত কিছুর মধ্যে যদি শুধুমাত্র ভ্যাকসিনটাকে ইউজ করি বা এই ভ্যাকসিন যদি আমার শরীরের ইমিউনিটিটাকে বাড়াচ্ছে, সেটাই হচ্ছে আমার ভ্যাকসিনেশন। অর্থাৎ ইট ইজ এ প্রসেস ইউজ দ্য ভ্যাকসিন টু ইমপ্রুভ ইমিউনিটি। অর্থাৎ বিভিন্ন রকম ভ্যাকসিনের মাধ্যমে যদি আমি আমার শরীরের বা আমার বডির ইমিউনিটিটাকে বুস্ট করি, তাহলে সেটা হচ্ছে আমার ভ্যাকসিনেশন। তাহলে ইমিউনাইজেশন আর ভ্যাকসিনেশনের মধ্যে একটা তফাৎ আছে। ইমিউনাইজেশনের মধ্যে ওভারঅল সব কিছু পড়ছে, কিন্তু ভ্যাকসিনেশনের মধ্যে আমরা শুধুমাত্র ভ্যাকসিনটাকে ইউজ করছি, ঠিক আছে। এবার আমরা তো ইমিউনিটি অনেক জানলাম, কিন্তু ইমিউনিটি জিনিসটা কি? ইমিউনিটি হচ্ছে আমাদের শরীরে কোনো ইনফেকশাস কোনো কিছু যদি ঢুকে বা কোনো ফরেন পার্টিকেলস যদি ঢোকে, তাহলে তার এগেনস্টে আমার বডি একটা ফাইট ব্যাক করে বা একটা বাধা দেওয়ার চেষ্টা করে, বা আমাদের শরীর সেই ইনফেকশনের বিরুদ্ধে একটা প্রতিরোধ তৈরি করে। সেটাই হচ্ছে আমার ইমিউনিটি। অর্থাৎ ইট ইজ এ এবিলিটি অফ দ্য বডি টু ফাইট এগেনস্ট ইনফেকশন এজেন্ট অর আদার ফরেন মেটেরিয়ালস। অর্থাৎ কোনো আদার্স ফরেন মেটেরিয়াল বা কোনো ইনফেকশন যেটা অ্যান্টিজেন হতে পারে, ঠিক আছে, সেটা যখন আমার বডিতে ঢোকে তখন আমার বডি তো ছেড়ে দেবে না, বডি তারা সবার আগে তাকে বাধা দেবে। এই বাধা দেওয়াটাই হচ্ছে আমার ইমিউনিটি, ঠিক আছে। তাহলে এখানে ফরেন মেটেরিয়াল বলতে এটা আমরা বুঝবো না যে কোনো আমেরিকা থেকে কোনো জিনিস আসলো যেটা আমার শরীরে ঢুকে গেলো, সেটা নয়। আমার বডির পার্ট নয় এমন যে কোনো জিনিস যেটা আমার শরীরে ঢুকে আমার শরীরের ক্ষতি করছে, সেটাই হচ্ছে আমার ফরেন মেটেরিয়াল, বা তার এগেনস্টে আমার শরীর যে প্রতিরোধটা গড়ে তুলছে, সেটা হচ্ছে আমার ইমিউনিটি, ঠিক আছে। এখন এই অ্যান্টিজেন তো আমরা পড়লাম, ফরেন মেটেরিয়াল বা যে কোনো অ্যান্টিজেন। তাহলে এই অ্যান্টিজেনটা কি? অ্যান্টিজেন হচ্ছে এনি ফরেন পার্টিকেল কাম ইনটু দ্য বডি অ্যান্ড স্টিমুলেট আওয়ার ইমিউন সিস্টেম। অর্থাৎ কোনো ফরেন পার্টিকেল, সেটা হচ্ছে কোনো ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, বা
আদার্স কোনো রোগ জীবাণু হতে পারে বা কোনো ধুলো বালি পাথর যে কোনো কিছু হতে পারে যেটা আমার বডির পার্ট নয়, সেটা যখন আমার বডির মধ্যে ঢুকে এবং বডির মধ্যে ঢুকে আমার বডির ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করে। ইমিউন সিস্টেম মানে আমার শরীরে যে রোগ প্রতিরোধ ন্যাচারাল রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে যখন স্টিমুলেট করবে সেটাই হচ্ছে আমার অ্যান্টিজেন। অর্থাৎ কোনো ফরেন পার্টিকেলসে যে কোনো কিছু সেটা আমার বডিতে ঢুকে আমার বডির যখন ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করে, যার বিরুদ্ধে আমার বডি একটা প্রতিরোধ তৈরি করবে, সেটা হচ্ছে আমার অ্যান্টিজেন। এবং অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি হচ্ছে যখনই আমার অ্যান্টিজেন আমার বডিতে ঢুকলো সেই বডিতে একটা প্রতিরোধ তৈরি করলো, অর্থাৎ রেসপন্স এগেনস্ট অ্যান্টিজেন। অর্থাৎ শরীরে অ্যান্টিজেন ঢুকলো, তার এগেনস্টে আমার ইমিউন সিস্টেম যে রেসপন্সটা করলো মানে যে বাধাটা দিল সেটাই হচ্ছে আমার অ্যান্টিবডি। অ্যান্টিবডি কি? এটা একটা প্রোটেক্টিভ প্রোটিন, এটা এক ধরনের প্রোটিন যেটা কি হয়, যেটা আমাদের বডির ন্যাচারাল ইমিউন সিস্টেম বা আমার বডির ইমিউন সিস্টেম যে প্রোটিনটাকে তৈরি করে। তাহলে আমরা একদম শর্টকাটে যদি দেখি তাহলে ইমিউনেশন হচ্ছে যে কোনো কিছু যেটা আমার শরীরে ইমিউনিটিটাকে বুস্ট করে সেটা হচ্ছে আমার ইমিউনেশন। ভ্যাকসিনেশন কি? ভ্যাকসিনেশন হচ্ছে আমি যদি শুধু ভ্যাকসিন ইউজ করি, ভ্যাকসিনের মাধ্যমে যদি আমার শরীরে ইমিউনিটিটাকে বুস্ট করি সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। ইমিউনিটি কি? ইমিউনিটি হচ্ছে কোনো অ্যান্টিজেন বা কোনো ফরেন পার্টিকেল বা আদার্স কোনো জিনিস যার এগেনস্টে আমার শরীর যে প্রতিরোধ ক্ষমতাটা তৈরি করে সেটা হচ্ছে ইমিউনিটি। অ্যান্টিজেন হচ্ছে যে কোনো ফরেন পার্টিকেল যেটা আমার শরীরে ঢুকে আমার ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করে সেটা হচ্ছে অ্যান্টিজেন। এবং অ্যান্টিবডি কি? এই অ্যান্টিজেনের এগেনস্টে আমার বডি যে রেসপন্সটা দেয় সেই রেসপন্সটা হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডি একটা প্রোটেক্টিভ প্রোটিন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে টাইপস অফ ইমিউনিটি বা ইমিউনিটি কয় ধরনের, এবং এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এখান থেকে কিন্তু অনেক এমসিকিউও হয়। ঠিক আছে, তাহলে ইমিউনিটি হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে ইননেট এবং একটা হচ্ছে অ্যাকিওয়ার্ড। ইননেট মানে হচ্ছে যে ইমিউনিটিটা আমি জন্মগতভাবে পেয়েছি, মানে আমার শরীরের যেটা জন্মগত ইমিউনিটি বা যেটা আমার পার্সোনাল ইমিউনিটি সেটা হচ্ছে ইননেট। কিরকম জিনিস? যেমন হচ্ছে আমার স্কিন, স্যালাইভা, এগুলো। স্কিন কি? স্কিন হচ্ছে আমার একটা ন্যাচারাল বেরিয়ার যেটা আমাকে ন্যাচারালি আমাকে বিভিন্ন রকম রোগ জীবাণু থেকে বাঁচাচ্ছে। তার সাথে স্যালাইভা, টিয়ার। টিয়ার কীরকম? যেমন আমার চোখে কিছু যদি পড়ে তাহলে প্রথমে কি আমার চোখ দিয়ে জল আসতে লাগে, অর্থাৎ জলটা কি করছে আমার ওই যেই চোখে যে জিনিসটা পড়েছে সেটাকে বের করার চেষ্টা করছে। তাহলে এগুলো হচ্ছে আমার ন্যাচারাল ইমিউনিটি, মানে এগুলো তো মানে বা পার্সোনাল ইমিউনিটি যেটাকে আমরা ইননেট বলছি। মানে এটা তো আমার এটা নয় যে আমাকে চোখ দিয়ে জল আসবে, মানে আমি চোখকে বলবো যে কিছু ঢুকেছে তুই জল বার কর তবে আমার বেরোবে, তা তো নয়, এটা আমার ন্যাচারালি হয়। তার সাথে হচ্ছে এই সেল ইন স্টমাক বা আমাদের স্টমাকের মধ্যে যে এক ধরনের অ্যাসিড থাকে যেটাকে বলছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন আমরা যে খাবার খাই, খাবারের মাধ্যমে তো আমরা প্রচুর পরিমাণে রোগ জীবাণু খেয়ে ফেলি, ঠিক আছে? সেই রোগ জীবাণুগুলোকে মারে কি আমার HCl, আমার স্টমাকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে সেটা, এবং তার সাথে হচ্ছে মিউকোসাল ব্যারিয়ার। অর্থাৎ ইননেট মানে হচ্ছে যেটা আমার পার্সোনাল ইমিউনিটি বা যেই ইমিউনিটিটা আমি জন্মগতভাবে পেয়েছি সেটা হচ্ছে আমার ইননেট। এটা হচ্ছে এটা বিভিন্ন রকম হয়। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, বিভিন্ন মানুষের বিভিন্ন ইমিউনিটি হয়, মানে কি কোনো মানুষের একটুতে ঠান্ডা লেগে যায়, আবার কোনো মানুষের অত সহজে ঠান্ডা লাগে না, বা একটুতে জ্বর হয়ে যায়, কোনো মানুষের জ্বর হয় না, মানে কি এটা ইন্ডিভিজুয়াল, প্রতিটা মানুষের আলাদা আলাদা হয়। তার সাথে হচ্ছে রেস, মানে যে বিভিন্ন জিওগ্রাফিক্যাল এরিয়া অনুযায়ী মানুষের ইমিউনিটি বিভিন্ন রকমের হয়, মানে সমতল অঞ্চলে মানুষের ইমিউনিটি একরকম বা পাহাড়ি অঞ্চলে মানুষের ইমিউনিটি একরকম, মানে অঞ্চল ভেদে মানুষের ইমিউনিটিটা আলাদা আলাদা হয়। এবং তার সাথে হচ্ছে বিভিন্ন স্পিসিস মানে হচ্ছে কুকুরের এক ধরনের ইমিউনিটি, বাঘের এক ধরনের ইমিউনিটি, মানুষের এক ধরনের ইমিউনিটি। অর্থাৎ এই ইননেটটা হচ্ছে আমার পুরোপুরি জন্মগতভাবে পাওয়া, যেটা আমি একদম ন্যাচারালি পাচ্ছি, জন্মগতভাবে পাচ্ছি। এবং হচ্ছে আরেকটা হচ্ছে অ্যাকিওয়ার্ড। অ্যাকিওয়ার্ড মানে হচ্ছে যেটা আমি বাইরে থেকে প্রাপ্ত করছি, মানে যেটা আমার জন্মগত নয়, যেটা আমাকে বাইরে থেকে নিতে হচ্ছে, সেটা হচ্ছে আমার অ্যাকিওয়ার্ড। বা যেটা আমি জন্মানোর পরে যেটা আমি প্রাপ্ত করছি সেটা হচ্ছে আমার অ্যাকিওয়ার্ড। এই অ্যাকিওয়ার্ড ইমিউনিটি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্যাসিভ এবং একটা হচ্ছে অ্যাক্টিভ এবং একটা হচ্ছে প্যাসিভ। এই অ্যাক্টিভ প্যাসিভটা কি? তাহলে এই অ্যাকোয়ার্ড ইমিউনিটি দুই ধরনের, একটা অ্যাক্টিভ এবং একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ মানে হচ্ছে যেখানে আমার বডি অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে, অর্থাৎ কোনো শরীরের কোনো একটা অ্যান্টিজেন ঢুকেছে শরীরের মধ্যে, মানে এটা একটা অ্যান্টিজেন, এই অ্যান্টিজেন আমার বডির মধ্যে ঢুকেছে, বডির মধ্যে ঢোকার ফলে আমার এই অ্যান্টিজেনের এগেনস্টে আমার বডি একটা রেজিস্ট্যান্স তৈরি করছে, মানে একটা ইমিউনিটি তৈরি করছে, সেটা হচ্ছে আমার অ্যাক্টিভ। অর্থাৎ আমার বডি যেখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে সেটা হচ্ছে আমার অ্যাক্টিভ, অ্যাকোয়ার্ডের মধ্যে সেটা হচ্ছে অ্যাক্টিভ। আর প্যাসিভ হচ্ছে যেটা আমার বডি অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে না, অর্থাৎ যেটা হচ্ছে আমার রেডিমেড একটা অ্যান্টিবডি বা রেডিমেড অ্যান্টিবডি, যেটা আমি বাইরে থেকে দিচ্ছি, মানে একদম রেডিমেডলি যেটা আমরা দিচ্ছি, বা যেটা হচ্ছে আমার বডি নিজে থেকে তৈরি করছে না, যেটা আমি বাইরে থেকে দিয়ে বডিতে ইমিউনিটিটা দিচ্ছি, সেটা হচ্ছে আমার প্যাসিভ। এখন এই অ্যাক্টিভটা আমরা পড়বো। অ্যাক্টিভ মানে যেটা বললাম সেটা যেখানে আমার বডি অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে। এখন এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিভ এবং একটা হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাক্টিভ।
ন্যাচারাল অ্যাক্টিভটা কি? ন্যাচারাল অ্যাক্টিভ মানে হচ্ছে যে কোনো ন্যাচারাল ইনফেকশন, যেমন সেটা চিকেন পক্স হতে পারে, মিজেলস হতে পারে, করোনা ভাইরাস হতে পারে। মানে আমরা এইভাবে মনে রাখি যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমি বাজার যাচ্ছি, বাজারে গিয়ে আমি কোনো রোগ জীবাণু আমার শরীরে ঢুকলো, বা ধরো চিকেন পক্সের জীবাণু আমার শরীরে ঢুকলো, বা মিজেলসের জীবাণু ঢুকলো, বা আমার করোনা ভাইরাস আমার শরীরের মধ্যে ঢুকলো, তারপরে পরবর্তীকালে আমি সেই রোগে আক্রান্ত হলাম, বা আমার চিকেন পক্স হলো, বা মিজেলস হলো, বা করোনা, বা যে কোনো ইনফেকশাস ডিজিজ হলো, যেটা আমি বাইরে থেকে কোথাও রাস্তাঘাটে ঘুরছি, বাজার করছি, অমুক করছি, যা করছি সেখান থেকে আমি পেলাম। যখন আমার এই রোগ জীবাণুগুলো শরীরে ঢুকবে, সেই রোগ জীবাণু আমার শরীরে ঢোকার ফলে আমার বডি তার এগেনস্টে একটা ন্যাচারালি একটা ইমিউনিটি তৈরি করবে। তাহলে সেই জন্য এটাকে বলছে ন্যাচারাল অ্যাক্টিভ অ্যাকুয়ার্ড ইমিউনিটি। তাহলে প্রশ্ন যদি আসে চিকেন পক্স কী ধরনের ইমিউনিটি, বা মিজেলস বা করোনার এগেনস্ট আমাদের শরীরে কী ধরনের ইমিউনিটি তৈরি হয়, সেটা হচ্ছে ন্যাচারাল, অ্যাক্টিভ এবং অ্যাকুয়ার্ড। যেহেতু আমি এটা এটা আমি রেডি, মানে যেটা একটু আমি মানে জন্মগতভাবে পাচ্ছি না, সে তো আমার অ্যাকুয়ার্ড। অ্যাক্টিভ মানে কি, এখানে আমার বডি অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে এই 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 অ্যান্টিজেনের বা এই জীবাণুগুলোর এগেনস্টে, এবং তার সাথে ন্যাচারাল। ন্যাচারাল মানে এগুলো তো আমার ন্যাচারালি আসছে শরীরে, মানে বাইরে থেকে আমি চিকেন পক্স পেতেই পারি, মিজেলস পেতেই পারি, করোনা ভাইরাস আমার শরীরে ঢুকতেই পারে। তাহলে এগুলোর এগেনস্টে আমার বডি যে ইমিউনিটিটা তৈরি করছে সেটা হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিভ অ্যাকুয়ার্ড ইমিউনিটি। এবং আরেকটা হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাক্টিভ। আর্টিফিশিয়াল অ্যাক্টিভ মানে হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিভে কি বললাম, কোনো একটা অ্যান্টিজেন আমার বডিতে ঢুকলো, ঠিক আছে। এখন ন্যাচারাল আর্টিফিশিয়াল অ্যাক্টিভে কি হয়, আর্টিফিশিয়াল অ্যাক্টিভে হচ্ছে আমরা সেই জীবাণুটাকে বা সেই রোগ জীবাণুটাকে আমরা বডির মধ্যে ঢোকালাম, ঢোকানোর ফলে আমার বডি যেই ইমিউনিটিটা তৈরি করলো, অর্থাৎ হচ্ছে ইমিউনাইজেশন বা ভ্যাকসিনেশন মাধ্যমে। এখন কিভাবে মনে রেখে, ধরো আমরা একটা ভ্যাকসিন দিই, বিসিজি ভ্যাকসিন আমরা বাচ্চাকে দিলাম। এখন এই ভ্যাকসিনটা যখন আমি শরীরে দেবো, এই ভ্যাকসিনটা মানে হচ্ছে এই জীবাণুটা আমি শরীরে দিচ্ছি, এবং এটা কি কম পাওয়ারফুল ফর্মে আমার বডির মধ্যে আমি ঢোকালাম, বডির মধ্যে দিলাম। যখনই আমি বডির মধ্যে দেবো, তখনই কি আমার বডি এই জীবাণুটার এগেনস্টে একটা ইমিউনিটি তৈরি করবে, যে ইমিউনিটিতে আমার পরবর্তীকালে আমার শরীরকে ঠিক রাখবে, বা পরবর্তীকালে এই জীবাণুটা থেকে আমাকে বাঁচাবে, বা এই রোগটা যদি পরবর্তীকালে আমার শরীরে ঢোকে, তাহলে সেটা অলরেডি তার মধ্যে একটা ইমিউনিটি তৈরি হয়ে থাকলো, তাহলে সেই জীবাণুটাকে চিনতে পারলো, এবং পরবর্তীকালে যদি এই রোগটা আমার হয় সেখান থেকে আমাকে বাঁচাবে। তাহলে সেই জিনিসটা হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাক্টিভ অ্যাকুয়ার্ড ইমিউনিটি। তাহলে এখান থেকে প্রশ্ন আসে যে ইমিউনাইজেশন বা ভ্যাকসিনেশনটা কিসের ইমিউনিটি, বা এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ইমিউনাইজেশন কী ধরনের ইমিউনিটির মধ্যে পড়ছে। তাহলে ইমিউনাইজেশন হচ্ছে, এটা হচ্ছে আর্টিফিশিয়াল, যেহেতু আমি ভ্যাকসিনেশনের মাধ্যমে আমরা কি ভ্যাকসিন দিয়ে কি আমি আর্টিফিশিয়ালি কোনো একটা জীবাণু ঢোকালাম, যেটা আমার শরীরে আমার বডিকে স্টিমুলেট করছে, কোনো একটা আর্টিফিশিয়াল জীবাণু আমার শরীরে ঢোকালাম, বা বিসিজির জীবাণু আমার শরীরে ঢোকালাম। যখনই আমার শরীরে ঢুকবে, তখনই আমার বডিকে এই এগেনস্টে একটা বডিকে আমার অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, এবং অ্যাক্টিভলি পার্টিসিপেট করে আমার বডিতে একটা ইমিউনিটি তৈরি করবে। তাহলে সেই জন্য এটাকে বলছে, যেহেতু আমার আর্টিফিশিয়ালি ঢোকাচ্ছে, তাহলে এটা আর্টিফিশিয়াল হলো, তার সাথে বডিকে আমার অ্যাক্টিভলি পার্টিসিপেট করাচ্ছে, তাহলে এটা হলো আমার অ্যাক্টিভ। এবং যেহেতু এটা অ্যাকুয়ার্ড, এটা জন্মগতভাবে নয়, তাহলে ওটা হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাক্টিভ অ্যাকুয়ার্ড ইমিউনিটির উদাহরণ। এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ইমিউনাইজেশন বা ভ্যাকসিনেশন কার আন্ডারে পড়ে, এবং এটা এমসিকিউতেও পাবে। যদি এইরকম প্রশ্ন পাই, তাহলে তোমরা কি লিখবে, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাক্টিভ অ্যাকুয়ার্ড ইমিউনিটির আন্ডারে পড়ছে আমার ইমিউনাইজেশন। এবার হচ্ছে প্যাসিভ বা অ্যাকুয়ার্ডের অ্যাক্টিভ পার্টটা আমি পড়ে নিলাম। এবার হচ্ছে প্যাসিভ পার্ট মানে হচ্ছে আমি রেডিমেড অ্যান্টিবডি দিচ্ছি, অর্থাৎ এখানে আমার বডি অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে না, আমি বাইরে থেকে বডির মধ্যে কোনো ইমিউনিটি দিচ্ছে, একদম ডাইরেক্ট ইমিউনিটি দিচ্ছি বাইরে থেকে, যেখানে আমার বডি কিন্তু তৈরি করছে না, মানে বডিকে কোনো কাজ করতে হচ্ছে না। যেটা অ্যাক্টিভ আমরা কি পড়েছিলাম, এখানে আমার বডিকে কাজ করতে হচ্ছে, কিন্তু প্যাসিভ আমার বডিকে কাজ করতে হচ্ছে না, আমি ডাইরেক্ট বাইরে থেকে ইমিউনিটিটা দিয়ে দিচ্ছি। সেই জন্য এটাকে বলে রেডিমেড অ্যান্টিবডি দিলাম। এখন এটাও দুই ধরনের, একটা হচ্ছে ন্যাচারাল প্যাসিভ এবং একটা হচ্ছে আর্টিফিশিয়াল প্যাসিভ। ন্যাচারাল প্যাসিভের উদাহরণ হচ্ছে ব্রেস্ট মিল্ক। কিভাবে বুঝবো যে ব্রেস্ট মিল্কটা কেন আমার প্যাসিভের মধ্যে পড়ছে বা ন্যাচারাল প্যাসিভের মধ্যে পড়ছে, সেটা হচ্ছে ব্রেস্ট মিল্ক তো আমার শরীরে তো মানে ব্রেস্ট মিল্ক আমার শরীরে যে ইমিউনিটিটা দিচ্ছে, সেটা তো আমার শরীর নিজে থেকে তৈরি করছে না। ব্রেস্ট মিল্ক আমরা মায়ের শরীর থেকে পাচ্ছি, এখন মায়ের শরীর থেকে সেটা বাচ্চার শরীরে আসছে। তাহলে এটা কি মায়ের শরীর থেকে যেহেতু আসছে, যেহেতু আমার নিজের বডি কোনো রকম করছে না, পার্ট নিচ্ছে না, তাহলে মায়ের শরীর থেকে যখন বাচ্চার শরীরে আসবে, তাহলে বাচ্চার শরীরে এসে বাচ্চার শরীরে একটা ইমিউনিটি তৈরি করবে, মানে ব্রেস্ট মিল্কটা একটা রেডিমেড অ্যান্টিবডি আমি বাচ্চার শরীরে দিলাম, বাচ্চার শরীর থেকে তারপর বাচ্চার শরীরে একটা ইমিউনিটি তৈরি করলো। তার সাথে আরেকটা কি, সেটা হচ্ছে মায়ের যখন পেটের মধ্যে বাচ্চা থাকে, তখন মায়ের শরীর থেকে প্ল্যাসেন্টা ক্রস করে অনেক অ্যান্টিবডি বাচ্চার শরীরে আসে, মানে এটা হচ্ছে মায়ের বডি, এটা হচ্ছে বাচ্চার বডি, এর মাঝে আমার কি আছে, প্ল্যাসেন্টা। এখন এই প্ল্যাসেন্টাকে ক্রস করে অনেক অ্যান্টিবডি বাচ্চার শরীরে আসে, বা বাচ্চা তো বলবো না, ফিটাস, যেহেতু মায়ের পেটে আছে, মায়ের পেটে কি বলি, বাচ্চাকে কি বলি, ফিটাসের বডিতে যখন আসবে, তখন ফিটাসের বডিতে সে ফিটাস
ফিটাসের বডিতে একটা ইমিউনিটি তৈরি করবে, এবং যেহেতু এটা বাচ্চার বডিতে ন্যাচারালি তৈরি হচ্ছে না, এটা আমাকে বাইরে থেকে দিতে হচ্ছে বা মায়ের বডি থেকে দিতে হচ্ছে, তাহলে সেই জন্য এটাকে বলছে ন্যাচারাল। যেহেতু মায়ের বডি তো ন্যাচারালি তৈরি করছে, তাহলে ন্যাচারাল, এবং এটা বাচ্চার ক্ষেত্রে প্যাসিভ, এবং এটা যেহেতু রেডিমেড, তাহলে ন্যাচারাল প্যাসিভ অ্যাকিউয়ার্ড ইমিউনিটি পড়লো। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে বেস্ট মিল্ক কার আন্ডারে পড়ে। বেস্ট মিল্ক হচ্ছে ন্যাচারাল প্যাসিভ অ্যাকিউয়ার্ড ইমিউনিটির আন্ডারে পড়ছে। আরেকটা হচ্ছে আর্টিফিশিয়াল প্যাসিভ। আর্টিফিশিয়াল প্যাসিভ মানে হচ্ছে এটা একদম আর্টিফিশিয়ালি দেওয়া হলো, যেমন কি বিভিন্ন ইমিউনোগ্লোবুলিন বা সেরাম, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল প্যাসিভ। যেমন কি কুকুরে কামড়েছে, কুকুরে কামড়ানোর জন্য আমরা কি দিই, অ্যান্টিরেবিস সিরাম দিই। এখন এই অ্যান্টিরেবিস সিরামটা কি, এটা যেহেতু আর্টিফিশিয়ালি দিচ্ছে, আমার বডিতে তৈরি নয়, আর্টিফিশিয়াল আমি বাইরে থেকে কোনো একটা দিলাম, তাহলে এটা আর্টিফিশিয়াল হলো এবং প্যাসিভ হলো। এবং তার সাথে হচ্ছে আমার অ্যাকিউয়ার্ড, যেহেতু আমার জন্মগত নয় এই ইমিউনিটি, তাহলে এটা যদি শর্টকাটে বলি, ইমিউনিটি হচ্ছে আমার দুই ধরনের, একটা হচ্ছে ইননেট এবং একটা হচ্ছে অ্যাকিউয়ার্ড। ইননেট মানে হচ্ছে যেটা আমার শরীরে জন্মগতভাবে তৈরি, সেটা হচ্ছে ইননেট, যেমন আমার স্কিন, টিয়ার, স্যালাইভা, এগুলো হচ্ছে আমার ইননেটের মধ্যে পড়ছে। এবং অ্যাকিউয়ার্ড হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যাক্টিভ এবং একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ মানে যেখানে আমার বডি অ্যাক্টিভলি পার্টিসিপেট করে, সেটা হচ্ছে অ্যাক্টিভ, এবং প্যাসিভ হচ্ছে যেখানে আমার রেডিমেড অ্যান্টিবডি দেওয়া হচ্ছে। অ্যাক্টিভ হচ্ছে দুই ধরনের, একটা ন্যাচারাল এবং একটা আর্টিফিশিয়াল। ন্যাচারাল মানে হচ্ছে ন্যাচারালি আমার শরীরে কোনো জীবাণু ঢুকলো, তার এগেনস্ট আমার বডি যে ইমিউনিটিটা তৈরি করলো। যেমন কি আমার চিকেন পক্সের জীবাণু ঢুকতেই পারে ন্যাচারালি, মিজেলস, করোনা ভাইরাস ঢুকতেই পারে, যার এগেনস্ট আমার সেই রোগটা হবে বা যার এগেনস্টে আমার বডি যে ইমিউনিটিটা তৈরি করলো, সেটা হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিভের মধ্যে পড়লো। এবং আর্টিফিশিয়াল অ্যাক্টিভ বলতে আমি কোনো ভ্যাকসিনেশনের মাধ্যমে আমার শরীরে যে ইমিউনিটিটা তৈরি করলাম, সেটা হচ্ছে আমার আর্টিফিশিয়াল অ্যাক্টিভ। এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন যে ইমিউনাইজেশন কার আন্ডারে পড়ে, একদম স্টার মার্ক কোশ্চেন, এটা ভালোভাবে মনে রাখো। এবং তার সাথে হচ্ছে প্যাসিভ। প্যাসিভ মানে হচ্ছে রেডিমেড অ্যান্টিবডি। রেডিমেড অ্যান্টিবডি দুই ধরনের, একটা হচ্ছে ন্যাচারাল প্যাসিভ এবং আর্টিফিশিয়াল প্যাসিভ। ন্যাচারাল প্যাসিভ মানে হচ্ছে মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে যেটা যে ইমিউনিটিটা আমরা দিলাম, মানে কি ব্রেস্ট মিল্কের মাধ্যমে হতে পারে বা প্ল্যাসেন্টার মাধ্যমে আমার বিভিন্ন ইমিউনিটি মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে যেতে পারে, সেটা হচ্ছে আমার ন্যাচারাল প্যাসিভের মধ্যে পড়লো। এবং আর্টিফিশিয়াল প্যাসিভ মানে আমি বাইরে থেকে ডাইরেক্ট ইমিউনিটি দিয়ে দিলাম, যেমন হচ্ছে ইমিউনোগ্লোবিলিন সিরাম বা এআরএস, একটা উদাহরণ হচ্ছে এআরএস মনে রাখতে পারি, যেটা হচ্ছে অ্যান্টিরেবিস সিরাম, যেগুলো আমরা দিতে পারলাম। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং এখান থেকে ইমিউনাইজেশন এবং এই ব্রেস্ট মিল্ক, এই দুটো থেকে মেনলি প্রশ্নটা আসে, এই ব্রেস্ট মিল্ক কার আন্ডারে পড়ে, ইমিউনাইজেশন কার আন্ডারে পড়ে। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভ্যাকসিনের ব্যাপারে। এখন এই ভ্যাকসিনটা কি? ভ্যাকসিন হচ্ছে কোনো একটা স্পেসিফিক ডিজিজ বা কোনো স্পেসিফিক মানে রোগের বিরুদ্ধে আমাদের বডি যেই ইমিউনিটিটা তৈরি করছে বা যে রেজিস্ট্যান্স পাওয়ারটা তৈরি করছে, সেটা হচ্ছে ভ্যাকসিন। অর্থাৎ এনি এজেন্ট যেটা রেসপন্সিবল টু ডেভেলপ রেজিস্ট্যান্স অর ইমিউনিটি এগেনস্ট স্পেসিফিক ডিজিজ অর অ্যান্ড প্রিভেন্ট দ্য চান্স অফ ডিজিজ। অর্থাৎ কোনো একটা স্পেসিফিক ডিজিজের বিরুদ্ধে আমার বডি যে রেজিস্ট্যান্সটা দিচ্ছে বা যে ইমিউনিটিটা তৈরি করছে, সেই ইমিউনিটিতে যে এজেন্ট বা যে সাবস্টেন্স তৈরি করে, সেটা হচ্ছে আমার ভ্যাকসিন। অর্থাৎ ভ্যাকসিন কোনো একটা স্পেসিফিক ডিজিজের বিরুদ্ধে আমাদের বডি যে ইমিউনিটি তৈরি করছে বা সেই ডিজিজ হবার সম্ভাবনাটাকে যেই এজেন্ট কমাচ্ছে বা যেই সাবস্টেন্স কমাচ্ছে, সেটা হচ্ছে আমার ভ্যাকসিন। এখন এই ভ্যাকসিন তিন ধরনের হয়। কি কি? সেটা হচ্ছে লাইভ ভ্যাকসিন, কিল ভ্যাকসিন এবং টক্সয়েড ভ্যাকসিন। লাইভ ভ্যাকসিন মানে কি? লাইভ ভ্যাকসিন মানে আমরা কথাতেই বুঝতে পারছি, লাইভ মানে হচ্ছে জীবন্ত, মানে হচ্ছে জীবন্ত যেই ভ্যাকসিনটা জীবন্ত জীবাণু দিয়ে তৈরি হয়, সেটাকে আমরা বলবো লাইভ ভ্যাকসিন। কিল ভ্যাকসিন মানে কি? কিল ভ্যাকসিন মানে হচ্ছে যেই জীবাণুটাকে আমরা মেরে ফেলেছি, মেরে দেওয়ার পরে সেই জীবাণুটা থেকে আমরা যখন ভ্যাকসিন তৈরি করি, তখন সেটাকে বলবো কিল ভ্যাকসিন। এবং টক্সয়েড ভ্যাকসিন হচ্ছে ওই ব্যাকটেরিয়ার মানে কোনো একটা জীবাণুর থেকে এক ধরনের টক্সিন বেরোয়, সেই টক্সিনটাকে কাজে লাগিয়ে আমরা যখন ভ্যাকসিন তৈরি করব, তখন সেটাকে আমরা বলবো টক্সয়েড ভ্যাকসিন। এখন এক এক করে আমরা এই লাইভ ভ্যাকসিন, কিল ভ্যাকসিন এবং টক্সয়েড ভ্যাকসিন সম্পর্কে জানি। প্রথম হচ্ছে লাইভ ভ্যাকসিন। লাইভ ভ্যাকসিন মানে হচ্ছে জীবন্ত জীবাণু, যেটা বললাম জীবন্ত জীবাণু, সেটা হচ্ছে ইউজ এ লাইভ প্যাথোজেন রানস রিপিটেড টাইম ইনটু কালচার মিডিয়া টু ডিক্রিজ প্যাথোজেনেসিটি। এর মানেটা কি? এর মানে হচ্ছে লাইভ ভ্যাকসিনে আমরা এক ধরনের লাইভ যেটা জীবাণু আছে, সেই লাইভ জীবাণুটাকে ইউজ করছি, বা একটা যে জীবন্ত জীবাণু, সেই জীবন্ত জীবাণুটাকে আমরা কালচার মিডিয়ামের মাধ্যমে ফেলবো। অর্থাৎ এটা যদি আমরা একটা কালচার মিডিয়া ধরি, এই কালচার মিডিয়ামে আমি এই জীবাণুটাকে ফেললাম, এই জীবাণুটাকে ফেলার পরে তারপর সেটাকে আমরা রিপিটেডলি কালচার মিডিয়ামে ফেলে 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 তার যে প্যাথোজেনেসিটি বা তার রোগ ছড়ানোর যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে আমরা মেরে ফেলছি। তার ফলে যেটা তৈরি হলো, যে জিনিসটা তৈরি হলো, মানে এটা একটা লাইভ ভ্যাকসিন, একটা জীবন্ত জীবাণু, যার এইগুলো হচ্ছে রোগ ছড়ানোর জন্য দায়ী, হচ্ছে এইগুলো হচ্ছে তার রোগ ছড়ানোর জন্য দায়ী। এখন এটাকে আমি একটা কালচার মিডিয়ামের মধ্যে ফেললাম, কালচার মিডিয়ামে ফেলে, এবং সেখানে আমরা কন্টিনিউ কালচার মিডিয়ামে রেখে 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 তার এই যে রোগ ছড়ানোর যে ক্ষমতাটাকে, সেটাকে আমরা কমিয়ে দিচ্ছি, দিয়ে একটা নর্মাল একটা সুবোধ বালক তৈরি করে দিলাম। ঠিক আছে, তারপর এটা দিয়ে আমরা ভ্যাকসিন তৈরি করলাম, সেটাকে আমরা বলছি
লাইভ ভ্যাকসিন। ঠিক আছে, তাহলে লাইভ ভ্যাকসিন হচ্ছে আমরা মানে যেই জীবাণুটা রোগ ছড়ানোর ক্ষমতাটাকে নষ্ট করে দিচ্ছে, অর্থাৎ এটা আমরা সহজে বলতে পারি আধমরা ভ্যাকসিন, অর্থাৎ আধমরা করে রেখে দিয়েছি। তারপর সেটা থেকে আমরা যখন ভ্যাকসিন তৈরি করি তখন সেটাকে বলছে লাইভ ভ্যাকসিন, অর্থাৎ জীবাণুটা বেঁচে আছে কিন্তু তাকে আমরা কালচার মিডিয়ামে রেখে এমন অবস্থা করে ফেলেছি যে সে আধমরা হয়ে গেছে, তাহলে সেটাকে আমরা বলছি লাইভ ভ্যাকসিন। এটাকে আর একটা বলতে পারি, সেটাকে বলতে আমরা অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিনও বলি। এখন এই লাইভ ভ্যাকসিনের উদাহরণ কি কি সেটা আমরা মনে রাখার জন্য একটা খুব একটা শর্টকাট ট্রিক্স মনে রাখবো, সেটা হচ্ছে বয় লাভ দ্য ক্রাইম। কি বললাম? বয় লাভ দ্য ক্রাইম। এখন এটা কি? বয় হচ্ছে বি ফর হচ্ছে বিসিজি, ওতে হচ্ছে ওপিভি, ওয়াই হচ্ছে ইয়েলো ফিভার, অর্থাৎ বয়ের আমার কথাটা হয়ে গেল, বিতে বিসিজি, ওতে ওপিভি, ওয়াই হচ্ছে ইয়েলো ফিভার। এবার হচ্ছে লাভ, লাভ মানে হচ্ছে আমার লাইভ, এটা কোনো কিছু নয়, লাভ মানে হচ্ছে লাইভ, যেহেতু আমরা লাইভ ভ্যাকসিন নিয়ে পড়ছি সেহেতু লাইভ। এবার হচ্ছে দায়ের টি ফোর হচ্ছে টাইফো ওরাল, অর্থাৎ টাইফয়েড রোগের ভ্যাকসিন তৈরি করছে কিন্তু সেটা আমরা ওরালি দিচ্ছি, সেটা হচ্ছে টাইফো ওরাল। এবার ক্রাইমের সি ফোর হচ্ছে চিকেন পক্স, আর একটা হচ্ছে কোভিশিল্ডের ভ্যাকসিন, যেটা করোনার জন্য আমরা যেটা দিয়েছিলাম কোভিশিল্ড ভ্যাকসিন, সেটা কি আমার লাইভ ভ্যাকসিনের মধ্যে পড়ছে। তারপর আর ফোর হচ্ছে রুবেলা, আই ফোর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা লাইভ, মানে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন কিন্তু সেটা জীবন্ত সেই জন্য লাইভ। এম ফোর হচ্ছে মিজেলস এবং মামসের ভ্যাকসিন, এবং ই ফোর হচ্ছে এপিডেমিক টাইফাস। তাহলে এটা হচ্ছে আমার লাইভ ভ্যাকসিন উদাহরণ। কিভাবে মনে রাখবো? বয় লাভ দ্য ক্রাইম, তাহলে এটা হচ্ছে আমার লাইভ ভ্যাকসিনের উদাহরণ। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে লাইভ ভ্যাকসিনের উদাহরণ কোনটা, বা চারটে অপশন দিয়ে দিল, বললো কোনটা লাইভ ভ্যাকসিন নয়, তাহলে এই ছন্দটার মাধ্যমে আমরা সেটা বলতে পারবো। এবার হচ্ছে কিল ভ্যাকসিন মানে কি বললাম? আমার যে ভ্যাকসিন মানে যে জীবাণুটাকে আমরা মেরে ফেলেছি, অর্থাৎ কি প্যাথোজেন কিল্ড বাই হিট বা কেমিক্যাল, অর্থাৎ এই যে প্যাথোজেন আছে এই প্যাথোজেনটাকে আমরা খুব গরম করে দিই, মানে হিট দিয়েছি, হিট দেওয়ার ফলে বা কোনো কেমিক্যাল দিয়ে এই প্যাথোজেনটাকে আমরা মেরে ফেলেছি, মেরে দেওয়ার ফলে তারপর সেই মরার জীবাণুটা নিয়ে আমরা যখন ভ্যাকসিন তৈরি করছি তখন সেটা হচ্ছে কিল্ড ভ্যাকসিন। ঠিক আছে, তাহলে কিল্ড ভ্যাকসিনের উদাহরণ আমরা কিভাবে মনে রাখবো? সেটা হচ্ছে পড়ি চৌথি দিল্লি মে। এখন পি ফোর হচ্ছে আইপিভি বা হচ্ছে ইনজেক্টেবল পোলিও ভ্যাকসিন বা ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন। এখানে পি ফোর, এখানে আইপিভির যে পিটা আছে সেই হিসেবে আমরা মনে রাখলাম। এতে হচ্ছে হেপাটাইটিস এবং হেপাটাইটিস বির ভ্যাকসিন, আর এ হচ্ছে রেবিসের ভ্যাকসিন, আয়ে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা কিল্ড। এখন ইনফ্লুয়েঞ্জা লাইভ আমরা পড়েছিলাম কোথায়? লাইভ ভ্যাকসিনে। ইনফ্লুয়েঞ্জা কিল্ড মানে এটা মেরে ফেলেছি সেই জন্য এটা কিল্ড ভ্যাকসিন উদাহরণ। এবার চোরের সি ফোর হচ্ছে কলেরা বা কোভ্যাক্সিনের উদাহরণ, বা কলেরা হচ্ছে চোরের মানে যেটা আমার কিল্ড ভ্যাকসিনের উদাহরণ। এরপর হচ্ছে থিতে হচ্ছে টাইফি এম, এখানে আমরা টাইফো ও পড়েছিলাম, টাইফো ওরাল মানে যেটা আমার মুখে দেওয়া হচ্ছে, মানে মুখে খাওয়ানো হচ্ছে, সেটা হচ্ছে লাইভ ভ্যাকসিনে টাইফয়েড রোগের ভ্যাকসিন। এখানে টাইফিএম হচ্ছে ইনজেকশনের মাধ্যমে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে আমার কিল্ড ভ্যাকসিন। এবং দিল্লি মে হচ্ছে ডিপিটি, ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস, তাহলে এগুলো হচ্ছে আমার কিল্ড ভ্যাকসিনের উদাহরণ। ঠিক আছে, এখন বলি লাইভ ভ্যাকসিন আর কিল্ড ভ্যাকসিনের মধ্যে তফাৎ হচ্ছে লাইভ ভ্যাকসিন যেহেতু আধমরা জীবাণু সেহেতু এর ক্ষমতা অনেক একটু বেশি, কিল ভ্যাকসিন যেহেতু মৃত জীবাণু মেরে ফেলেছি তাহলে স্বাভাবিক এর ক্ষমতা একটু কম। আর লাইভ ভ্যাকসিনটা আমরা হচ্ছে প্রেগনেন্সিতে এবং হচ্ছে যারা ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট বা যাদের হচ্ছে ইমিউনিটি উইক আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি লাইভ ভ্যাকসিন দেবো না। তাহলে এখানে একটা প্রশ্ন আসে, প্রেগনেন্সি আর একটা হচ্ছে উইক ইমিউনিটি, যে সমস্ত মানুষের উইক ইমিউনিটি বা ইমিউনো কম্প্রোমাইজ যে সমস্ত মানুষ তাদের ক্ষেত্রে আমি লাইভ ভ্যাকসিন কিন্তু দেবো না। এবং কিল ভ্যাকসিন কি? কিল ভ্যাকসিন হচ্ছে যেহেতু এর থেকে একটু কম শক্তিশালী সেহেতু আমি কিল ভ্যাকসিন আমি উইক ইমিউনিটিতে আমরা দিতে পারি। আরেক ধরনের হচ্ছে টক্সয়েড ভ্যাকসিন। এখন এই টক্সয়েড ভ্যাকসিনটা কি? টক্সয়েড ভ্যাকসিন হচ্ছে কোনো কিছু স্পেসিফিক জীবাণু আছে, যেই জীবাণুর যে বাইরের যে সেল ওয়াল আছে, মানে একটা জীবাণুর বাইরের যে আবরণ বা সেলের যে আবরণ যেটা সেল ওয়াল আছে সেই সেল ওয়াল থেকে একটা বিশেষ ধরনের টক্সিন বেরোয়। এই টক্সিনটাকে আমরা ডিটক্সিফিকেশন করে বা এই টক্সিনটাকে আমরা এর মানে টক্সিসিটিটাকে কমিয়ে আমরা যখন ভ্যাকসিন তৈরি করি তখন সেটাকে আমরা বলবো টক্সয়েড ভ্যাকসিন। অর্থাৎ কোনো জীবাণুর বাইরের যে সেল ওয়াল আছে, কিছু স্পেসিফিক জীবাণু, সবার কিন্তু নয়, তো সেই স্পেসিফিক জীবাণুর বাইরে সেল ওয়াল থেকে যে টক্সিন বেরোয় সেই টক্সিনটাকে কাজে লাগিয়ে সেই টক্সিনটাকে ডিটক্সিফিকেশন করে আমরা যে ভ্যাকসিন তৈরি করি সেটা আমরা কি বলবো? সেটা হচ্ছে টক্সয়েড ভ্যাকসিন। এখন এই টক্সয়েড ভ্যাকসিনটা আমরা কিভাবে মনে রাখবো? সেটা হচ্ছে তেরা দিবানা বানুঙ্গা,
তেরা দিওয়ানা বানুঙ্গা, যেখানে তেরাতে হচ্ছে টি ফর হচ্ছে টিটেনাস টক্সাইড, একদম কমন আমরা টিটেনাস টক্সাইড বা টিটি যেটা আমরা বলি। তারপর হচ্ছে দিওয়ানাতে হচ্ছে ডিপথেরিয়া আমরা ডিপথেরিয়ার ভ্যাকসিন। এবং আরেকটা হচ্ছে বানুঙ্গাতে বি ফর হচ্ছে বোটুলিনাম হচ্ছে মোর লিথ্যাল, যদি বলে টক্সয়েড ভ্যাকসিনের মধ্যে মোর লিথ্যাল কোনটা সেটা হচ্ছে বোটুলিনাম, এবং টক্সয়েড ভ্যাকসিনের সেকেন্ড মোস্ট লিথ্যাল কোনটা সেটা হচ্ছে টিটেনাস টক্সাইড। তাহলে এই হচ্ছে আমার ভ্যাকসিনের টাইপস, লাইভ ভ্যাকসিন, কিল ভ্যাকসিন এবং টক্সয়েড ভ্যাকসিন। লাইভ ভ্যাকসিন মানে আমরা একদম সোজাভাবে বলি আদমরা জীবাণু বা জীবাণুটাকে আদমরা করে দিয়েছি, তারপর সেখান থেকে ভ্যাকসিন বানিয়েছি, সেটা হচ্ছে লাইভ ভ্যাকসিন। তার শর্টকাট হচ্ছে কি বয় লাভ দ্য ক্রাইম। তারপর কিল্ড ভ্যাকসিন মানে জীবাণুটাকে আমরা মেরে ফেলেছি, মেরে দেওয়ার ফলে তারপর সেখান থেকে যে ভ্যাকসিন বানিয়েছি সেটা হচ্ছে আমার কিল্ড ভ্যাকসিন। এটাকে আরেকটা বলি আমরা হিট ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিনও বলি, এর শর্টকাট হচ্ছে চৌথি দিল্লি মে। এবং আরেকটা হচ্ছে টক্সয়েড ভ্যাকসিন মানে যেটা হচ্ছে জীবাণু সেল ওয়াল থেকে টক্সিন বেরোচ্ছে, কিছু স্পেসিফিক জীবাণু, সেই টক্সিনটাকে কাজে লাগিয়ে আমরা যখন ভ্যাকসিন তৈরি করি, তো বা সেই টক্সিনটাকে ডিটক্সিফিকেশন করে আমরা যখন ভ্যাকসিন তৈরি করি তখন সেটাকে আমরা বলবো টক্সয়েড ভ্যাকসিন। উদাহরণ হচ্ছে তেরা দিওয়ানা বানুঙ্গা, তেরাতে হচ্ছে টিটেনাস টক্সাইড, দিওয়ানাতে হচ্ছে ডিপথেরিয়া, বানুঙ্গাটা হচ্ছে বোটুলিনাম। এখন মোর লিথাল হচ্ছে বোটুলিনাম, সেকেন্ড মোস্ট লিথাল হচ্ছে টিটেনাস টক্সাইড। এখান থেকে প্রশ্নটা কিভাবে আসে, প্রশ্নটা হচ্ছে তোমাকে 4টা অপশন দেবে, 4টা অপশন দেওয়ার পর বলবে যে কোনটা কিল্ড ভ্যাকসিন নয়। তাহলে আমি যদি এটা না জানি তাহলে কোনটা নয় বুঝতে পারবো না, সেখানে 4টা অপশন থেকে আমাকে চয়েস করতে হবে। তারপর হচ্ছে কোনটা লাইভ ভ্যাকসিন নয়, এখন 4টা অপশন দেবে, আমাকে বুঝতে হবে যে কোনটা লাইভ ভ্যাকসিন নয়, তাহলে এগুলো হচ্ছে লাইভ ভ্যাকসিন, তাহলে এগুলো ছাড়া যেটা আছে সেটা আমার লাইভ ভ্যাকসিন নয়। ঠিক এরকম ভাবে এখান থেকে কিন্তু এরকম এমসিকিউ টাইপ প্রশ্ন কিন্তু খুব আসে। ইমিউনাইজেশন শিডিউলের মেন পার্টে ঢোকার আগে আমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন জানতে হবে। আর ভিডিও শুরুতেই আমি তোমাদের বলেছিলাম যে আজকে ইমিউনাইজেশন শিডিউলের A to Z সব কিছু কোশ্চেন কমপ্লিট করে দেবো এই একটা ভিডিওর মাধ্যমে। তাহলে এবার শুরু করি আমাদের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হচ্ছে প্রথম ডিসকভার্ড ভ্যাকসিন কোনটা, বা প্রথম কোন ভ্যাকসিন আবিষ্কার হয়েছিল, সেটা হচ্ছে স্মল পক্সের ভ্যাকসিন। এটা হচ্ছে স্মল পক্স কেন হয়, স্মল পক্স হচ্ছে ভ্যারিওলা ভাইরাসের জন্য হতো। তাহলে যদি বলা হয় প্রথম ডিসকভার্ড ভ্যাকসিন বা প্রথম কোন ভ্যাকসিন আবিষ্কার হয়েছিল, সেটা হচ্ছে স্মল পক্স। সেটা কে আবিষ্কার করেছিলেন, এডওয়ার্ড জেনার। কত সালের মধ্যে, 1796 থেকে 1798 মধ্যে। মানে কত আগে আবিষ্কার হয়েছে ভাবো, 1796 থেকে 1798। এই সময় করে প্রথম যদি কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়েছিল সেটা হচ্ছে স্মল পক্সের ভ্যাকসিন। কে বানিয়েছিলেন, সেটা হচ্ছে এডওয়ার্ড জেনার। এটা কিন্তু দারুণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। এরপর হচ্ছে এই স্মল পক্স সম্পর্কে আমরা এবার কিছু জিনিস জানি। সেটা হচ্ছে লাস্ট আমরা স্মল পক্স কেস কবে পেয়েছিলাম, মানে স্মল পক্সের পেশেন্ট আমরা ইন্ডিয়াতে লাস্ট কবে পেয়েছিলাম, সেটা হচ্ছে 24শে মে 1975 সালে। কোথায় পাওয়া গেছিল, বিহারে। ভাবো 1975 সালে লাস্ট স্মল পক্সের কেস পাওয়া গেছিল। এরপর হচ্ছে ইন্ডিয়াতে যখন পাওয়া গেল 24শে মে 1975, কোথায় পাওয়া গেছিল, বিহারে, লাস্ট স্মল পক্সের পেশেন্ট। এবং তারপরে ইন্ডিয়া স্মল পক্স ফ্রি কবে ডিক্লেয়ার করেছিল, সেটা হচ্ছে 5ই জুলাই, মানে 5 জুলাই 1975 সালে ইন্ডিয়া ডিক্লেয়ার করেছিল যে ইন্ডিয়াতে আর কোনো স্মল পক্সের কেস নেই। এবং হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে লাস্ট কেস কবে পাওয়া গেছিল স্মল পক্সে, সেটা হচ্ছে 1977 সালের 20 অক্টোবর। সেটা হচ্ছে লাস্ট স্মল পক্সের কেস পাওয়া গেছিল ওয়ার্ল্ড হিসেবে। কোথায় পাওয়া গেছিল, সেটা হচ্ছে আফ্রিকা, সোমালিয়াতে। এরপর WHO ডিক্লেয়ার করে কি, গ্লোবাল ইরাডিকেশন ডিক্লেয়ার করলো কবে স্মল পক্সের, সেটা হচ্ছে 1980 সালের 8ই মে। আর তারপর হচ্ছে ডিসকন্টিনিউ দ্য ইউজ অফ স্মল পক্স ভ্যাকসিন। এরপরে স্মল পক্সে যে ভ্যাকসিন আবিষ্কার হয়েছিল সেটা আমাদের ডিসকন্টিনিউ কবে করা হলো, কারণ স্মল পক্সের কেস নেই, ভ্যাকসিন নেওয়ারও দরকার নেই। সেটা কবে ডিক্লেয়ার করেছিল WHO, সেটা হচ্ছে 1982 সালে। তাহলে এখান থেকে দেখো স্মল পক্স থেকে কতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন পাওয়া যাচ্ছে। তাহলে প্রথম আবিষ্কার ভ্যাকসিন স্মল পক্স, কে আবিষ্কার করেছিল, এডওয়ার্ড জেনার। কত সময়ের মধ্যে, সেটা হচ্ছে 1796 থেকে 1798। ইন্ডিয়াতে লাস্ট পেশেন্ট কবে পাওয়া গেছিল, সেটা হচ্ছে বিহারে পাওয়া গেছিল 1975 সালের 20 মে। এবং ইন্ডিয়া ফ্রি ডিক্লেয়ার কবে করলো, 5ই জুলাই 1975। লাস্ট কেস কবে হয়েছিল ওয়ার্ল্ডের ক্ষেত্রে, সেটা হচ্ছে 1977 সালের 20 অক্টোবর। কোথায় পাওয়া গেছিল, আফ্রিকা, সোমালিয়াতে। WHO ডিক্লেয়ার করলো কি গ্লোবাল ইরাডিকেশন, সেটা হচ্ছে 8ই মে 1980 সালে। এবং হচ্ছে ডিসকন্টিনিউ দ্য ইউজ অফ স্মল পক্স ভ্যাকসিন, সেটা হচ্ছে 1982 সালে। এরপর হচ্ছে এই স্মল পক্স কত হলো, তাহলে 1796 থেকে 1798। এরপর সেকেন্ড ভ্যাকসিন ডিসকভার কবে হয়েছিল, এটা হচ্ছে প্রথম ভ্যাকসিন যেটা হচ্ছে স্মল পক্স। এরপরে সেকেন্ড ভ্যাকসিন ডিসকভার হয়েছিল এর প্রায় 100 বছর পর, মানে 1885 সালে। কার ভ্যাকসিন আবিষ্কার হয়েছিল, র্যাবিস বা হচ্ছে অ্যানথ্রাক্সের ভ্যাকসিন। কে আবিষ্কার করেছিল, লুই পাস্তুর। ঠিক আছে, তাহলে ফার্স্ট ভ্যাকসিন হচ্ছে স্মল পক্স, সেকেন্ড ডিসকভার্ড ভ্যাকসিন হচ্ছে আমার রেবিস, যেটা কি 1885 সালে তৈরি হয়েছিল। ঠিক আছে, এরপর
1954 সালে কোন ভ্যাকসিন এসেছিল, মানে এগুলো এরপর কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা যে পরীক্ষায় যেগুলো আসে, সেটা হচ্ছে 1954 সালে এসেছিল কি আইপিভি। আইপিভি যেটা বলছে সেটা হচ্ছে কে আবিষ্কার করেছিল, সেটা আবিষ্কার করেছিলেন কি জে.ই. সাল্ক, সেই জন্য এটাকে আমরা সাল্ক ভ্যাকসিনও বলে থাকি। তারপর 1957 সালে এসেছিল সেটা হচ্ছে ওপিভি। ওপিভি মানে হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন, যেটা আমরা আরেকটা নাম হচ্ছে সেভিন। এরপর হচ্ছে 1974 সালে কি হয়েছিল, 1974 সালে হয়েছিল গ্লোবাল ইমিউনাইজেশন প্রোগ্রাম, বা যেটাকে আমরা আরেকটা নাম বলি এক্সপেন্ডেড ইমিউনাইজেশন প্রোগ্রাম বা ইপিআই। তাহলে ইপিআই কবে এসেছিল, 1974 সালে। এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তাহলে ইপিআই কবে এসেছিল, 1974 সালে। ইপিআই এর মেন লক্ষণ কি ছিল, বা হচ্ছে এক্সপেন্ডেড ইমিউনাইজেশন প্রোগ্রাম বা গ্লোবাল ইমিউনাইজেশন প্রোগ্রামের মেন লক্ষ্য ছিল যে বাচ্চাদেরকে 6খানা প্রিভেন্টেবল ডিজিজ থেকে বাঁচানো, মানে 6খানা ডিজিজ থেকে বাঁচানো। কি কি 6খানা ডিজিজ ছিল, সেটা হচ্ছে টিবি, পোলিও, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস। এই ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাসকে আমরা একসাথে বলি ডিপিটি, এবং তার সাথে হচ্ছে মিজেলস বা যেটাকে আমরা হাম বলি। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে এই 6টা প্রিভেন্টেবল ডিজিজ কি ছিল, যেটা ইপিআই ছিল 1974 সালে, যেটা গ্লোবালি এসেছিল। সেটা কি 6টা প্রিভেন্টেবল ডিজিজ, টিবি, পোলিও, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস এবং মিজেলস। এর মধ্যে পার্টুসিস থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, সেটা হচ্ছে পার্টুসিসকে আমরা বলি হুপিং কফ, বা আরেকটা বলা হয় সেটা হচ্ছে 100-ডে কফ বা 100 দিন কফ, 100-ডে কফ, 100-ডে কফ। 100-ডে কফ কি, সেটা হচ্ছে আমার পার্টুসিস, ঠিক আছে, বা যেটাকে আমরা বলি হুপিং কফ। এরপর কি, এরপর 1978 সালে এই ইপিআই যেটা ইপিআইটা ইন্ডিয়াতে এসেছিল কবে, 1978 সালে, ঠিক আছে। সেখানে কি আমরা কি কি ভ্যাকসিন দেওয়া হতো, সেখানে ডিপিটির দেওয়া হতো বা ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাসের 3টে ডোজ দেওয়া হতো। একটা ডোজ দেওয়া হতো বিসিজির এবং 2টো ডোজ দেওয়া হতো টিটির বা টিটেনাস টক্সয়েডে। কাদের দেওয়া হতো, প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে। এরপর 1978 পরে এলো কি 1979 সালে। 1979 সালে এই ইপিআই কি অ্যাড হলো, ওপিভি অ্যাড হলো বা ওরাল পোলিও ভ্যাকসিন অ্যাড হলো। তারপর 1985 সালে ইপিআইটার নাম চেঞ্জ হয়ে কি হলো, ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম বা ইউআইপি। ইন্ডিয়াতে কি নাম হয়ে গেল, ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম। তাহলে যদি বলা হয় ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম কবে হয়েছিল, সেটা হচ্ছে 1985 সালে। এরপর কি, এরপরে 1992 সালে কি হলো, এই ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামটা বিকাম দ্য পার্ট অফ চাইল্ড সার্ভাইভাল অ্যান্ড সেভ মাদারহুড বা সিএসএসএম এর পার্ট হয়ে গেল। কবে সিএসএসএম এর পার্ট হলো বা চাইল্ড সার্ভাইভাল অ্যান্ড সেভ মাদারহুডের, 1992 সালে, ঠিক আছে। তারপর কি 1997 সালে কি হলো, 1997 সালে 15ই অক্টোবর 1997 সালে এই ইউআইপিতে বা ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম অ্যাড হলো কি RCH1। RCH মানে রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ। তাহলে যদি প্রশ্ন আসে RCH1 কবে এসেছিল, 15ই অক্টোবর 1997। তারপর কি 1 এপ্রিল 2005-এ RCH2 হয়ে গেল, RCH1টা RCH2 হয়ে গেল। এবং তারপর 2013 সালে হলো কি RMNCH+A, মানে RCH-টা পরিবর্তন হয়ে গেল কি RMNCH+A, যেখানে R ফর হচ্ছে রিপ্রোডাক্টিভ, মাদার, N ফর হচ্ছে নিউনেটাল বা নিউবর্ন, সিতে হচ্ছে চাইল্ড, প্লাসে হচ্ছে অ্যাডোলেসেন্ট হেলথ, ঠিক আছে। তাহলে যদি প্রশ্ন আসে RCH+A কবে হলো, 2013 সালে, RCH2 1 এপ্রিল 2005, যদি RCH1 15ই অক্টোবর 1997, ঠিক আছে। আর এই 1985 সালে যখন মানে ইপিআই এসেছিল বা ইপিআইটা যখন চেঞ্জ হয়ে হলো কি ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম, সেখানে আমাদের অ্যাড হলো কি মিজেলসটা অ্যাড হয়েছিল। তাহলে যদি প্রশ্ন আসে মিজেলস কবে অ্যাড হয়েছিল, সেটা হচ্ছে ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম অ্যাড হয়েছিল 1985 সালে। এরপর আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে পালস পোলিও প্রোগ্রাম বা পিপিপি বা পালস পোলিও ক্যাম্পেনিং। এখানে প্রশ্ন আসে যে পালস পোলিও ক্যাম্পেনিং এর ফার্স্ট রাউন্ড কবে হয়েছিল, ফার্স্ট রাউন্ড হয়েছিল 9ই ডিসেম্বর 1995 সালে। আর সেকেন্ড রাউন্ড হয়েছিল 20 জানুয়ারি 1996 সালে। তাহলে এখান থেকে কতগুলো শর্ট কোশ্চেন হলো ভাবো। তাহলে যদি দেখি এতগুলো শর্ট কোশ্চেন কিন্তু এখানে আসতে পারে। তার মধ্যে মেন যেটা সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, সেটা হচ্ছে কি এই 1985 সাল, এটা আসে যে ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম কবে হয়েছিল 1985 সালে, এটা জানতে হবে। RCH+A কবে হয়েছিল সেটা জানতে হবে, কবে মিজেলস অ্যাড হয়েছিল, ঠিক আছে। তারপর হচ্ছে 1974 সালে যেটা গ্লোবাল ইমিউনাইজেশন প্রোগ্রাম হলো, সেখানে 6টা প্রিভেন্টেবল ডিজিজ কি ছিল, এই পার্টুসিসের আরেকটা নাম কি, যেটাকে হুপিং কফ বা 100-ডে কফ বলছে, ঠিক আছে। তারপর সেকেন্ড ডিসকভার্ড ভ্যাকসিন কবে হয়েছিল, 1885 সালে, যেটা র্যাবিক্স বলছে, লুইস পাস্তুর তৈরি করেছিল, বা অ্যানথ্রাক্স বা র্যাবিস, ঠিক আছে। ফার্স্ট ডিসকভার্ড ভ্যাকসিন এডওয়ার্ড জেনার বানিয়েছিল, কার জন্য, স্মল পক্সের ভ্যাকসিন। স্মল পক্স কবে ইন্ডিয়া স্মল পক্স ফ্রি হলো, সেটা হচ্ছে 5ই জুলাই 1975 সালে। লাস্ট ওয়ার্ল্ডে স্মল পক্সের কেস কোথায় দেখা গেছিল, সেটা সোমালিয়াতে। এখান থেকে কিন্তু এতগুলো শর্ট কোশ্চেন হতে পারে এবং কি এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এখান থেকে সত্যিকারেরই অনেক প্রশ্ন আসে। এখন আমরা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল, সেটা নিয়ে আলোচনা করব। তাই ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলটাকে মনে রাখার জন্য আমরা এটাকে দুটো ফেজে মনে রাখবো, মানে মনে রাখার সুবিধার জন্য দুইভাবে মনে রাখবো। সেটা হচ্ছে অ্যাট বার্থ থেকে মানে জন্মানো থেকে 14 সপ্তাহ পর্যন্ত একটা ফেজ হিসেবে মনে রাখবো, আর একটা 9 মাস থেকে 16 বছর বয়স সেটা একটা ফেজ হিসেবে মনে রাখবো। তাহলে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল আমরা দুই ফেজে মনে রাখলাম, একটা অ্যাট বার্থ থেকে 14 সপ্তাহ পর্যন্ত আর একটা 9 মাস থেকে 16 বছর বয়স পর্যন্ত। এখন এই অ্যাট বার্থ থেকে 14 সপ্তাহ পর্যন্ত আমরা কি কি ভ্যাকসিন দেবো সেটা জানবো। তাহলে অ্যাট বার্থ থেকে 14 সপ্তাহ পর্যন্ত আমরা যে ভ্যাকসিন দেবো সেটাকে আমরা কিভাবে মনে রাখবো, সেই মনে রাখার পদ্ধতিটা হচ্ছে, ধরো একটা গল্প ছলে মনে রাখি। গল্পটা হচ্ছে একজন মা সবেমাত্র মা হয়েছে এবং সে তার সদ্যজাত শিশুকে জন্ম দিয়েছে, এবং সে মনে মনে ভাবছে যে তার সন্তান একদিন অনেক বড় হবে, মানুষ হবে, ভালো পড়াশুনো করবে এবং সে তার মুখ অনেক উজ্জ্বল করবে। ঠিক আছে, তাহলে সেই মাটা মনে মনে ভাবছে তার সন্তানকে নিয়ে কি, যে তার সন্তান একদিন হবে প্রো ইন পড়াশুনোয়, অর্থাৎ তার সন্তান একদিন পড়াশোনায় খুব ভালো হয়ে তার মুখ উজ্জ্বল করবে। সেটা কি হবে প্রো ইন পড়াশোনায়। এখন এই হবে প্রো ইন পড়াশোনায় জিনিসটা আমরা কিভাবে ভ্যাকসিনের সাথে রিলেট করি সেটা দেখো। সেটা হচ্ছে আমরা কি বললাম যে ফার্স্ট ফেজে আমরা অ্যাট বার্থ থেকে 14 সপ্তাহ পর্যন্ত মনে রাখবো। তাহলে আমরা প্রথমেই কি দেবো, অ্যাট বার্থে মানে বাচ্চা জন্মানোর সাথে সাথে আমরা কি কি ভ্যাকসিন দেবো সেটা মনে রাখা হচ্ছে হবে কি, সেটার নাম হচ্ছে হবে, HOB হবে, যেখানে H ফর হচ্ছে হেপাটাইটিস বি, O ফর হচ্ছে ওপিভি এবং B ফর হচ্ছে BCG। ঠিক আছে, তাহলে অ্যাট বার্থে আমরা তিনটে ভ্যাকসিন দিচ্ছি, হেপাটাইটিস বি, ওপিভি এবং BCG। তাহলে হেপাটাইটিস বি কোন রুটে দেবো আমরা, হবে H ফর হচ্ছে হেপাটাইটিস বি এর ডোজ হচ্ছে 0.5 ml, এটা আমরা দেবো IM দেবো বা ইন্ট্রামাস্কুলার দেবো। কোথায়, লেফট ভাস্টাস ল্যাটারালিসে হচ্ছে মানে বাচ্চার লেফট পায়ের অ্যান্টেরিয়র ল্যাটারাল অ্যাসপেক্টস অফ লেফট থাই, অর্থাৎ বাচ্চা যদি এটা আমি লেফট থাই দেখি মানে বাঁ দিকের থাইটা যদি দেখি, তাহলে বাঁ দিকের থাইটাকে ভাগ করে যেটা অ্যান্টেরিয়র মানে সামনের পোর্শন, ল্যাটারাল মানে দূরের দিকে, ল্যাটারাল অ্যাসপেক্টস অফ মিড থাই, এই পজিশনটাকে বলা হয় ভাস্টাস ল্যাটারালিস। অর্থাৎ বাঁ পায়ের ভাস্টাস ল্যাটারালিসে বা বাঁ পায়ের থাইয়ের অ্যান্টেরিয়র ল্যাটারাল অ্যাসপেক্টস অফ লেফট থাইয়ে আমি কি দেবো, হেপাটাইটিস বি দেবো। ঠিক আছে, এরপর হচ্ছে ওপিভি, ও ফর হচ্ছে ওপিভি যেহেতু অ্যাট বার্থে দিচ্ছি সেহেতু ওপিভি 0 ডোজ দেবো। এটা কত দেবো, সেটা হচ্ছে 2 ড্রপস দেবো, 2 ড্রপস দেবো ওরালি বা মুখে খাইয়ে দেবো, সেটা হচ্ছে 2 ড্রপ। সেই জন্য বলে না 2 বুন জিন্দেগি কা, সেটা হচ্ছে ওপিভি বা ওরাল পোলিও ভ্যাকসিন। এরপর হচ্ছে বি ফর হচ্ছে বিসিজির ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলাস কালমেটিক গুয়েরিন। ঠিক আছে, তাহলে BCG আমরা কত দেবো, BCG দেবো আমরা ইন্টারডার্মাল মানে চামড়ার তলে দেবো। কত দেবো, 0.05 ml। কোথায়, লেফট আপার আর্ম মানে কি বাঁ হাতের এইখানে এই লেফট আপার আর্মে এই জায়গা করে আমরা কি দেবো, সেটা হচ্ছে ইন্টারডার্মাল রুটে মানে চামড়ার তলে দেবো, সেটা হচ্ছে BCG। কত ডোজ হচ্ছে 0.05 ml। যদি প্রথম 30 দিনে মানে বাচ্চার জন্মের প্রথম 30 দিনের মধ্যে যদি দিই তাহলে আমরা দেবো 0.05 ml। কিন্তু যদি 30 দিন থেকে যদি 1 বছরের মধ্যে যদি BCG দেওয়া হয় তাহলে তার ডোজ হয়ে গেল কত, 0.1 ml। অর্থাৎ 0.05 ml কম, তার থেকে বেশি 0.1 ml ইন্টারডার্মাল রুটে দেবো। কিন্তু এটা 1 বছর বয়স পর্যন্ত দেবো, তার বেশি কিন্তু আর দেবো না। তাহলে আমি অ্যাট বার্থে কি কি দিলাম সেটা মনে রাখবো, কি হবে H ফর হচ্ছে হেপাটাইটিস বি, O ফর হচ্ছে ওপিভি, অ্যাট বার্থে দিচ্ছি মানে 0 ডোজ, এবং B ফর হচ্ছে BCG হচ্ছে ব্যাসিলাস কালমেটিক গুয়েরিন। এবার 6 সপ্তাহে দেবো। তাহলে অ্যাট বার্থে দিলাম, এরপর আমি দিচ্ছি কত, 6 উইক্সে। 6 উইক্সে আমরা কি দেবো, প্রো ইন পড়াশোনায় মনে রাখবো, যেখানে কি প্রো ইন পড়াশোনায়। তাহলে P ফর হচ্ছে পেন্টাভ্যালেন্টে যেহেতু প্রথমবার আমি পেন্টাভ্যালেন্ট দিচ্ছি, তাহলে পেন্টাভ্যালেন্টের 1 ডোজ মানে 1 নম্বর ডোজ, সেটা হচ্ছে পেন্টাভ্যালেন্ট 1। কত ডোজে দেবো, 0.5 ml। কোথায় দেবো, IM দেবো। কোথায়, লেফট ভাস্টাস ল্যাটারালিসে, ওই যে বললাম বাঁ থাইয়ের ভাস্টাস ল্যাটারালিসে দেবো। এখন এই পেন্টাভ্যালেন্টটা কি, পেন্টাভ্যালেন্ট হচ্ছে 5টা ভ্যাকসিন মিক্সচার করে একটা ভ্যাকসিন তৈরি করা, সেটা হচ্ছে পেন্টাভ্যালেন্ট। এই পেন্টাভ্যালেন্ট তার মানে 5টা ভ্যাকসিনের মিক্সচারের একটা ভ্যাকসিন। তাহলে এই পেন্টাভ্যালেন্টের মধ্যে যে 5টা ভ্যাকসিন থাকে সেগুলো কি কি, সেগুলো হচ্ছে ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, হেপাটাইটিস এবং হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি বা HIV বলি আমরা। তাহলে পেন্টাভ্যালেন্টের মধ্যে 5টা ভ্যাকসিন থাকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, যে পেন্টাভ্যালেন্টের মধ্যে কোন 5টা ভ্যাকসিন থাকে। তাহলে কি পেন্টাভ্যালেন্টে 1 ডোজ দিলাম কত, 0.5 ml, IM দিলাম লেফট ভাস্টাস ল্যাটারালিসে। এরপর দিচ্ছি আর ফর হচ্ছে রোটা ভাইরাসটা আমরা ডায়রিয়ার জন্য দেওয়া হয়। সেই রোটা ভাইরাসের যেহেতু প্রথমবার দিচ্ছি তাহলে রোটা ভাইরাসের 1 ডোজ 1 নম্বর ডোজ, এবং এটা কত দেবো, মুখে দেবো কত
5 ড্রপ ওরালি দেওয়া হয়। এরপর O4 হচ্ছে ওপিভি। ওপিভি যেহেতু আমি প্রথমে পড়েছিলাম ওপিভি 0 ডোজ, তাহলে ওপিভির এটা 1 ডোজ হয়ে গেল। ওপিভি কত দেবো, ওই যে বললাম 2 বুন জিন্দেগি কা, মানে 2 ড্রপস দেবো ওরালি। এবং তার সাথে ইন পড়াশোনা হয়, ইন ফর হচ্ছে ইনের I4 হচ্ছে আইপিভি। এখন আইপিভিটার নাম হয়ে গেছে এফআইপিভি, মানে হচ্ছে ফ্র্যাকশনাল ডোজ অফ ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন। যেহেতু এটা প্রথমবার দিচ্ছি সেহেতু এটা 1 নম্বর ডোজ। কত দেবো, 0.1 ml ইন্টারডার্মালি দেবো। কোথায়, রাইট আপার আর্মে, মানে ডান হাতের এখানে। বিসিজিটা কোথায় দিয়েছিলাম, বাঁ হাতে, আইপিভিটা দেবো ডান হাতে। তাহলে রাইট আপার আর্মে দিলাম, ইন্টারডার্মালি দিলাম। এবং তার সাথে পড়াশোনায় পি ফর হচ্ছে PCV1। পিসিবি হচ্ছে নিউমোককাল কনজুগেটেড ভ্যাকসিন, যেটা 1 নম্বর ডোজ, প্রথমবার দিচ্ছি মানে 1 নম্বর ডোজ। কোথায় দেবো, এটা কত দেবো, 0.5 ml দেবো IMA। কোথায় দেবো, রাইট ভাস্টাস ল্যাটারালিসে, মানে আমি এই হেপাটাইটিস বি বা পেনটা কোথায় পড়েছিলাম, বাঁ পায়ে ভাস্টাস ল্যাটারালিস, এটা আমি পড়ছি ডান পায়ের ভাস্টাস ল্যাটারালিসে। তাহলে এটুকু বুঝতে পারলাম 6 উইক্সে কি দিচ্ছি, প্রো ইন পড়াশোনায়, যেখানে P4 হচ্ছে পেন্টা, R4 হচ্ছে রোটা, O4 হচ্ছে ওপিভি, I4 হচ্ছে আইপিভি বা এফআইপিভি এবং P4 হচ্ছে পিসিভি। এরপর আমরা দেবো 10 সপ্তাহে 10 উইক্সে। 10 উইক্সে কি দেবো, এই যে প্রো ইন পড়াশোনা শুধু প্রোটা থাকবে, বাকি ইন পড়াশোনাটা বাদ। তাহলে শুধু প্রো মানে হচ্ছে P4 হচ্ছে পেন্টা, R4 হচ্ছে রোটা, O4 হচ্ছে ওপিভি। এখন এখানে পেন্টার 1 নম্বর ডোজ দিয়েছিলাম, তাহলে এটা আমার পেন্টা 2 নম্বর ডোজ হয়ে গেল। রোটার এখানে 1 নম্বর দিয়েছিলাম, তাহলে এটা রোটা 2 নম্বর। এখানে ওপিভি হচ্ছে এটা 1 নম্বর ছিল, তাহলে ওপিভির এটা 2 নম্বর ডোজ হয়ে গেল। আর একটা হচ্ছে 6 উইক্স, 14 উইক্সে। 14 উইক্সে দেওয়া যায়, 14 উইক্সে যেটা দেওয়া যায় সেটা হচ্ছে সেম অ্যাজ 6 উইক্স, মানে এই 6 সপ্তাহে আমরা যেটা দিয়েছিলাম সেই একই ভ্যাকসিনটা দেবো আমরা 14 সপ্তাহে। অর্থাৎ 6 সপ্তাহে কি বলেছিলাম, প্রো ইন পড়াশোনায়, 14 সপ্তাহে তাই প্রো ইন পড়াশোনায়। তাহলে P4 হচ্ছে পেন্টা, R4 রোটা, ওপর ওপিভি, I4 হচ্ছে আইপিভি বা এফআইপিভি, পড়াশোনায় P4 হচ্ছে পিসিভি। এখন এখানে যেটা আছে তার এটা একটা করে বাড়তে থাকবে। তাহলে এখানে পেন্টার যেহেতু আমি 2 নম্বর দিয়েছিলাম, এটা পেন্টার 3 নম্বর হয়ে গেল। এখানে রোটার যেহেতু 2 নম্বর দিয়েছিলাম, এটা রোটার 3 হয়ে গেল। ওপিভি যেহেতু এটা 2 নম্বর, তাহলে ওপিভি 3 হয়ে গেল। এবং তার সাথে আইপিভি যেহেতু আমি 6 সপ্তাহে দিয়েছিলাম 6 উইক্সে, তাহলে 6 উইক্সে আইপিভি 1 ছিল, তারপর আমরা একদম 14 সপ্তাহে দিচ্ছি, তাহলে 14 সপ্তাহে আইপিভি হয়ে গেল 2। এবার আইপিভির নাম এখন এফআইপিভি বা ফ্র্যাকশনাল ডোজ অফ আইপিভি। এবং পিসিভি বা পড়াশোনায় P4 হচ্ছে পিসিভি যেহেতু 1 নম্বর ডোজ ছিল, সেই পিসিবিটা হয়ে গেল এটা 2। বাকি ডোজ এবং রুট সব সেম থাকবে। তাহলে আমি কিভাবে মনে রাখবো, ফার্স্ট ফেজটা হচ্ছে আমার অ্যাডবার থেকে 14 সপ্তাহ পর্যন্ত। এখানে কি এটার মনে রাখার শর্টকাট হচ্ছে হবে প্রো ইন পড়াশোনায়, যেখানে হবে তো হচ্ছে HOB হবে, H4 হচ্ছে হেপাটাইটিস, O4 হচ্ছে ওপিভি, অ্যাডবার্থে মানে 0, B4 হচ্ছে BCG। 6 উইক্সে কি প্রো ইন পড়াশোনায়, তাহলে Pro4 হচ্ছে পেন্টাভ্যালেন্ট, R4 হচ্ছে রোটা, O4 হচ্ছে ওপিভি, ইনের I হচ্ছে এফআইপিভি বা আইপিভি, আর P4 হচ্ছে পিসিভি। 10 সপ্তাহে বা 10 উইক্সে কোনটা দেবো, 10 উইক্সে শুধু এই প্রোটা থাকবে, তাহলে P4 হচ্ছে পেন্টা, R4 রোটা, ওপর ওপিভি। এবং 14 সপ্তাহে আমি যেটা 6 সপ্তাহে যা দিয়েছিলাম সেটা আমি 14 সপ্তাহে, সেটা প্রো ইন। P4 হচ্ছে কি প্রো ইন পড়াশোনায়, P4 হচ্ছে পেন্টা, R4 রোটা, ওপর ওপিভি, I4 হচ্ছে আইপিভি এবং P4 হচ্ছে পিসিবি। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 9 মাস থেকে 16 বছর বয়স পর্যন্ত কি কি ভ্যাকসিন দেওয়া হয়। তা আমরা যখন ইউনাইটেড শিডিউল শুরু করেছিলাম তখন আমরা বলেছিলাম কি দুটো ফেজে মনে রাখার জন্য আমরা দুটো ফেজে ভ্যাকসিন দেবো। একটা হচ্ছে অ্যাডবার থেকে 14 সপ্তাহ পর্যন্ত, একটা 9 মাস থেকে 16 বছর বয়স পর্যন্ত। এখন অ্যাডবার থেকে 14 সপ্তাহটা আমরা কিভাবে মনে রেখেছিলাম, যে তার মা তার সদ্যজাত সন্তানকে নিয়ে ভাবছে যে তার সন্তান একদিন পড়াশোনায় খুব বড় হয়ে তার মুখ উজ্জ্বল করবে, অর্থাৎ মা ভাবছে তার সন্তান একদিন হবে প্রো ইন পড়াশোনায়। ঠিক একই রকম ভাবে 9 মাস থেকে 16 বছর বয়সটা যখন মনে রাখবো, 16 বছর বয়স পর্যন্ত কি কি ভ্যাকসিন দেওয়া হয় এটা কিভাবে মনে রাখবো, সেটা হচ্ছে এবার মা দেখছে যে তার সন্তান বড় হচ্ছে আস্তে আস্তে, কিন্তু যখনই বড় হচ্ছে সে বড় হবার সময় সে আদর খেয়ে বাঁদর হয়ে যাচ্ছে এবং সারাদিন ল্যাদ খাচ্ছে। তখন মা তার সন্তানকে হেয়ালি মেরে বলছে যে জি মিস্টার ভিআইপি ডু জিম ডেলি টাইম টু টাইম। মা তার সন্তানকে কিন্তু হেয়ালি মেরে বলছে, ওটা যে আমাদের মাও তো আমাদেরকে হেয়ালি মেরে বলে যে জি মিস্টার ভিআইপি ডু জিম ডেলি টাইম টু টাইম। এখানে জিম বানানটা আমি JIM লিখেছি, ঠিক আছে। এখন তাহলে এবার এটা জিনিসটা কি, এটা কিভাবে আমরা মনে রাখি, এবার সেটা হচ্ছে আমরা এখন কি পড়বো, যে 9 মাস থেকে 16 বছর বয়স পর্যন্ত কি কি ভ্যাকসিন দেওয়া হয়। তাহলে আমরা 9 মাসে কি কি দেবো, 9 মাসে হচ্ছে বা এটা 9 থেকে 12 মাসের মধ্যে দেওয়া হয়, সেটা কি জি মিস্টার ভিআইপি। এখন এই জি মিস্টার ভিআইপিটা কি, জিতে জি ফর হচ্ছে যেই মানে হচ্ছে JE1 ডোজ বা জাপানিজ এনকেফেলাইটিস, এটা প্রথমবার দেওয়া হচ্ছে সেই জন্য JE1 বলছে। তাহলে যেই দেওয়া হলো জি ফর হচ্ছে যেই 1 নম্বর ডোজ। এটা কত ডোজে দেওয়া হয়, সেটা হচ্ছে 0.5 ml সাবকিউটেনাসে দেওয়া হয় লেফট হ্যান্ডে, মানে লেফট হ্যান্ডে সাবকিউটেনাসে দেওয়া হয় যেই 1 নম্বর ডোজ, ঠিক আছে। কত, 0.5 ml।
মিস্টার, মিস্টার মানে হচ্ছে এমআর, যেখানে এম ফর হচ্ছে মিজেলস, আর ফর হচ্ছে রুবেলা। প্রথমবার দেওয়া হচ্ছে তাহলে এটা 1 নম্বর ডোজ, তাহলে মিজেলস রুবেলা বা এমআর এর 1 নম্বর ডোজ। এটাও একই রকম যেইর মতন 0.5 ml দেওয়া হয় সাবকিউটেনাস এবং রাইট হ্যান্ডে, মানে যেইটা আমার লেফট হ্যান্ডে দিচ্ছি তো আমার এটা এমআরটা দিচ্ছি আমি রাইট হ্যান্ডে, ঠিক আছে। তারপর দেওয়া হয় ভি, ভি ফর, এবার তাহলে যেই হলো জি মিস্টার হলো, জিতে হচ্ছে যেই, আর এমআর হচ্ছে, আর মিস্টার হচ্ছে এমআর। এরপর ভিআইপি, ভিআইপির ভি ফর হচ্ছে ভিটামিন এ অয়েল, ভিটামিন এ অয়েল মুখে খাওয়ানো হয় বা ওরালি দেওয়া হয়। এটা কি 1 ml বা 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট দেওয়া হয়। এটা কি, এটা বাচ্চাকে নাইট ব্লাইন্ডনেস থেকে বাঁচায়। এখন এই ভিটামিন এ অয়েল থেকে খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আসে, সেটা হচ্ছে এই ভিটামিন এ অয়েলে প্রথম যখন দেওয়া হয় সেটা দেওয়া হয় 9 মাসে, কত ডোজে দেওয়া হয় 1 ml বা 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট দেওয়া হয়। তারপরে এটা দেওয়া হয় প্রত্যেক 6 মাস ইন্টারভ্যালে দেওয়া হয়, মানে প্রতি 6 মাস পর পর দেওয়া হয়। এবং কত বছর বয়স পর্যন্ত দেয়, 5 বছর বয়সে, মানে এই 9 মাস থেকে শুরু করলো, এরপর মানে 9 মাস এখানে শুরু হলো, এরপর প্রত্যেক 6 মাস পর পর দেওয়া হবে, প্রতি 6 মাস পর পর। কখন কত দূর দেওয়া হবে, সেটা হচ্ছে 5 বছর বয়স পর্যন্ত দেওয়া হবে। তাহলে 9 মাসে শুরু করে যখন শুরু করে তখন এটার ডোজ হচ্ছে 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট বা 1 ml বা 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। তারপর প্রত্যেক 6 মাস পর পর দেওয়া হবে, মানে এই ইন্টারভ্যালটা হচ্ছে 6 মাস পর পর। যখন এই প্রতি 6 মাস পর পর দেওয়া হবে তখন এর ডোজ হচ্ছে 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট করে দেওয়া হয়। কত কত বছর বয়সে দেওয়া হয়, সেটা হচ্ছে হাইয়েস্ট দেওয়া হয় 5 বছর বয়সে, মানে 5 বছর বয়সে এসে এটা শেষ হয়। তাহলে আমি ম্যাক্সিমাম কত ডোজ দিতে পারি, সেটা হচ্ছে 17 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট আমি ম্যাক্সিমাম ডোজ দিই, সেটা হচ্ছে 17 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। তাহলে ভিটামিন এ অয়েল থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে ভিটামিন অয়েল কখন শুরু হয়, সেটা হচ্ছে 9 মাস বয়সে, তখন ডোজ কত 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। তারপর কতদিন পর পর দেওয়া হয়, সেটা হচ্ছে প্রত্যেক 6 মাস পর পর দেওয়া হয়। যখন 6 মাস পর পর দেওয়া হয় তখন তার ডোজ কত 2 ml বা 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। এটা হাইয়েস্ট কত দেওয়া হয়, সেটা হচ্ছে 17 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। আর শেষ কখন হয়, সেটা হচ্ছে 5 বছর বয়সে। তাহলে বুঝতে পারলে ভিটামিন এ অয়েল থেকে কত ইম্পর্টেন্ট প্রশ্ন আসলো। তাহলে ভি ফর হচ্ছে আমার ভিটামিন এ অয়েল। এরপর আই, আই ফর হচ্ছে যেটা আগেও পড়লাম, সেটা হচ্ছে আইপিভি। আইপিভি মানে হচ্ছে এফআইপিভি, ফ্র্যাকশনাল ডোজ অফ আইপিভি। এটা আইপিভি বুস্টার ডোজ দেওয়া হয়, কারণ আমরা আগে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে আইপিভি 1 নম্বর ডোজ 2 নম্বর ডোজ পড়লাম, এবার আমরা কি পড়ছি আইপিভি বুস্টার ডোজ, মানে এখানে আমার আইপিভিটা শেষ হলো, ঠিক আছে। এই বুস্টার ডোজ কত, সে একই আইপিভি যা ডোজ সেটা হচ্ছে 0.1 ml সাবকিউটেনাসে দেওয়া হয় রাইট আপার আর্মে, যেটা আগেই পড়েছিলাম। এবং তারপর দেওয়া হয় পিসিবি, পি ফর হচ্ছে পিসিবি, পি ফর পিসিবি, পিসিবির বুস্টার ডোজ দেওয়া হয়, কারণ আমি আগেও তো পিসিবির 1-2 করে পড়েছিলাম। তাহলে এবার পিসিবির বুস্টার, বুস্টার মানে এখানে পিসিবিটা দেওয়া আমার শেষ হলো। তাহলে জি মিস্টার ভিআইপি, জি ফর হচ্ছে যেই, এম ফর হচ্ছে এমআর, ভি ফর হচ্ছে ভিটামিন এ অয়েল, আই ফর হচ্ছে আইপিভি, পি ফর হচ্ছে পিসিবি। তাহলে জি মিস্টার ভিআইপি আমার কমপ্লিট হলো। এরপর 9 মাসের পর দেওয়া হয় 16 থেকে 24 মাসের, 24 মাস বয়সে, মানে 16 মাস থেকে 24 মাসের মধ্যে দেওয়া হয়। সেটা কি, সেটা হচ্ছে ডু জিম, এটা মনে রাখবো ডু জিম। তাহলে ডু জিম। ডুফোর হচ্ছে, যেখানে ডিফোর হচ্ছে ডিপিটি, ডিপিটি মানে আগেই পড়েছি ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস, এবং ডিপিটির বুস্টার 1 এটা প্রথমবার দেওয়া হচ্ছে, তাহলে ডিপিটির বুস্টার 1 হিসেবে দেওয়া হচ্ছে, যেটা কত ডোজ 0.5 ml আইএম দেওয়া হয়। এটা কি লেফট ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস ল্যাটারালিস কোথায় সেটা আমরা আগেই পড়েছি, সেটা হচ্ছে বাঁ পায়ে। এরপর ওফর হচ্ছে ওপিভি, ওপিভির এবার বুস্টার ডোজ দিচ্ছি, ওফর ওপিভির বুস্টার, মানে এখানে আমার ওপিভি শেষ হলো, সে একই ওপিভি ডোজটা সেম হবে, 2 ড্রপ দেওয়া হয়, ওরালি দেওয়া হবে। তারপর হচ্ছে জি, জিম, জি যে, যেখানে জিমে যে হচ্ছে যেই, এখানে জেইর 1 ডোজ দিচ্ছে, এখানে জেইর 2 ডোজ হলো, তাহলে জেই 2 হলো, যেটা 0.5 ml সাবকিউটেনাসে দেওয়া হচ্ছে। কত লেফট আর্ম, লেফট হ্যান্ডে যেটা পড়েছিলাম, লেফট হ্যান্ডে একই জিনিস। এম ফর হচ্ছে এমআর বা হচ্ছে মিজেলস রুবেলা, সেটা 2 নম্বর ডোজ দেওয়া হচ্ছে, যেটা 0.5 ml সাবকিউটেনাসে দেওয়া হচ্ছে রাইট হ্যান্ডে, মানে এটা যা পড়েছে এটাও তো একই ডোজ হবে, ঠিক আছে। এরপর হচ্ছে একবারে চলে আমার 5 বছর বয়সে। এই 5 বছর বয়সে কিভাবে মনে করো, ডেলি টাইম টু টাইম। তাহলে 5 বছর বয়সে এই যে জি মিস্টার ভিআইপি, এবার এটা হচ্ছে 5 বছর বয়সে ঢুকে গেলো, তাহলে ডেলি, ডেলি ডি ফর হচ্ছে ডিপিটি, ডিপিটি বুস্টার 2, এখানে যেহেতু ডিপিটির বুস্টার 1 দিয়েছিলাম, এখানে ডিপিটি বুস্টার 2 দিচ্ছি, ডোজ একই 0.5 ml আইএম দেওয়া হবে, কোথায় লেফট সাইডে ভাস্টাস ল্যাটারালিসে দেওয়া হয়, ঠিক আছে। এবং তার সাথে হচ্ছে 10 বছর বয়সে, 10 বছর বয়সে টাইম টু টাইম পড়েছিলাম, তাহলে টাইম হচ্ছে কি টিটি বা টিডি, যেটা আমরা টিটেনাস টক্সয়েড বলি, আর টিটি হচ্ছে টিটেনাসের সাথে অ্যাডাল্ট ডিপথেরিয়ার মিক্সচার থাকে, যেটা কি 0.5 ml থেকে আইএম দেওয়া হয়, এবং 16 বছর বয়সে দেওয়া হয়। 16 বছর বয়সে সেই টাইম টু টাইমের সেই টাইম মানে একই টিটি এবং টিডি, বা টিটি বা টিডি যে কোনো একটা দেওয়া হয়, সেটাও 0.5 ml আইএম দেওয়া হয়, ঠিক আছে। তাহলে আর 5 বছর বয়স আমার ভিটামিন এ অয়েলটা শেষ হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার 9 মাস থেকে 16 বছর বয়স পর্যন্ত আমরা কি কি দিচ্ছি।
দিচ্ছি। একটা জিনিস বলে রাখি যে কোনো বাচ্চা 3 বছর বয়স, 3 বছরের কম বয়সের বাচ্চাদেরকে যদি কোনো ইঞ্জেকশন আইএম দেওয়া হয় তাহলে সেটা দিতে হবে আমাকে হচ্ছে ভাস্টাস ল্যাটারালিসে বা থাইয়ে দিতে হবে। 3 বছর বয়সের কম, 3 বছর বয়সের কম কোনো বাচ্চাকে যদি কোনো ইঞ্জেকশন আমাকে আইএম দিতে হয় তাহলে সেটা সবসময় আমাকে থাইয়ে দিতে হবে, ঠিক আছে? এটা যেন সবসময় মনে থাকে। এখন প্রেগনেন্ট ওমেনদের বা প্রেগনেন্সির সময় কি কি ভ্যাকসিন দেওয়া হয় সেটা হচ্ছে যখনই প্রেগনেন্সি ধরা পড়বে তখনই দেওয়া হবে কি TD1। টিডি মানে হচ্ছে টি ফর হচ্ছে টিটেনাস, ডি ফর হচ্ছে অ্যাডাল্ট ডিপথেরিয়া। TD1 ডোজ দেওয়া হয়, মানে 1 নম্বর ডোজ দেওয়া হয়, সেটা হচ্ছে আর্লি ইন প্রেগনেন্সি, অর্থাৎ প্রেগনেন্সি ধরা পড়ার সঙ্গে সঙ্গে দেওয়া হয়, সেটাকে 0.5 ml IM-এ দেওয়া হয়। এরপর TD2 দেওয়া হয়, TD2 দেওয়া হয় ফার্স্ট ডোজ নেওয়ার বা TD1 নেওয়ার ঠিক 4 সপ্তাহ পরে, তাহলে সে ফার্স্ট ডোজে 4 সপ্তাহ পরে নেওয়া হয় TD2। এরপর হচ্ছে TD বুস্টার। TD বুস্টারটা কখন দেওয়া হয় সেটা হচ্ছে প্রেগনেন্সি অকার উইদিন 3 ইয়ার্স অফ লাস্ট প্রেগনেন্সি, অর্থাৎ শেষ প্রেগনেন্সি যখন হয়েছিল তার 3 বছরের মাথায় যদি আবার প্রেগনেন্সি চলে আসে তাহলে সেক্ষেত্রে TD বুস্টার দেওয়া হবে। এটা হচ্ছে প্রেগনেন্সির ক্ষেত্রে। এখন আমরা পুরো ইমিউনাইজেশন শিডিউলটা যদি দেখি তাহলে আমরা কি 6 সপ্তাহ থেকে 14 সপ্তাহ পর্যন্ত আমরা যে ভ্যাকসিনগুলো দিই সেগুলো কিভাবে মনে রাখবো সেটা হচ্ছে হবে প্রো ইন পড়াশোনায়, যেখানে H ফর হচ্ছে হেপাটাইটিস, O ফর হচ্ছে OPV, B ফর হচ্ছে BCG, P ফর হচ্ছে পেন্টা, R ফর হচ্ছে রোটা, O ফর হচ্ছে OPV, I ফর হচ্ছে কি IPV বা হচ্ছে FIPV, P ফর হচ্ছে PCV। আবার 9 মাস থেকে 16 সপ্তাহ পর্যন্ত জি মিস্টার VIP ডু, মানে 9 মাস থেকে 16 বছর বয়স পর্যন্ত সেটা হচ্ছে জি মিস্টার VIP ডু জিম ডেলি টাইম টু টাইম, যেখানে G ফর হচ্ছে যেই, আর M ফর হচ্ছে MR, V তে হচ্ছে ভিটামিন A, I ফর হচ্ছে FIPV বা IPV, P ফর হচ্ছে PCV, ডুতে হচ্ছে ডিতে হচ্ছে আমার হচ্ছে DPT, O ফর হচ্ছে OPV, J ফর হচ্ছে যেই, M ফর হচ্ছে MR, এখানে D হচ্ছে আবার DPT, এখানে T হচ্ছে TT বা TD, আবার এখানে T হচ্ছে TT বা TD। এখন কোনটা কত নম্বরে পড়বে সেটা পরপর সিরিয়াল ওয়াইজ আমরা লিখে দেবো। তাহলে এই গোটাটাই হচ্ছে আমার ইমিউনাইজেশন শিডিউল। এই ইমিউনাইজেশন শিডিউলের সাথে অ্যাসোসিয়েটেড আরও কিছু জিনিস সম্পর্কে আমাদের একটু জানতে হবে, যেটা আমাদের MCQ এ কাজে লাগবে বা এখান থেকে প্রশ্ন আসে। সেটা হচ্ছে কোল্ড চেন কি। কোল্ড চেন হচ্ছে স্টোরিং অ্যান্ড ট্রান্সপোর্টিং ভ্যাকসিন ফ্রম ম্যানুফ্যাকচারার টু ভ্যাকসিনেশন সাইট অ্যাট লো টেম্পারেচার, অর্থাৎ ম্যানুফ্যাকচারার থেকে ভ্যাকসিনেশন সাইট মানে যেখানে আমরা ভ্যাকসিন দিচ্ছি তার মধ্যে এই ভ্যাকসিনটাকে আমরা যেরকমভাবে স্টোর করছি বা যেভাবে আমরা ট্রান্সপোর্ট করছি সেই পদ্ধতিকেই বলা হয় কোল্ড চেন। এই কোল্ড চেনের টেম্পারেচার কত হবে সেটা হচ্ছে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রাখতে হবে। এরপর এই কোল্ড চেনের কিছু কিছু ইকুইপমেন্টস আছে কি কি, সেটা হচ্ছে ওয়াক ইন কুলার। কি ওয়াক ইন কুলারের টেম্পারেচার হচ্ছে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। ওয়াক ইন ফ্রিজার এর টেম্পারেচার হচ্ছে -15 থেকে -25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয়। তারপর হচ্ছে ডিপ ফ্রিজার, ডিপ ফ্রিজারের টেম্পারেচার কত থাকে -15 থেকে -25 ডিগ্রি সেলসিয়াস। আইএলআর কি, আইএলআর হচ্ছে আইস লাইন রেফ্রিজারেটর, এর টেম্পারেচার থেকে 2 ডিগ্রি সেলসিয়াস থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। ভ্যাকসিন ক্যারিয়ার, ভ্যাকসিন ক্যারিয়ারে কি করা হয় যেখানে 16 থেকে 20টা ভ্যাকসিন ভায়ালকে ক্যারি করা হয়, যেখানে 4খানা ফ্রোজেন আইস প্যাক থাকে, মানে 4দিকে 4খানা ফ্রোজেন আইস প্যাক থাকে যার মাঝে আমার ভ্যাকসিন থাকে। কতগুলো ভ্যাকসিন ক্যারি করা হয় 16 থেকে 20টা, আর কতগুলো ফ্রোজেন আইস প্যাক থাকে 4টে ফুললি ফ্রোজেন আইস প্যাক থাকে। এবং আরেকটা হচ্ছে ডে ক্যারিয়ার, ডে ক্যারিয়ারে 6 থেকে 8টা ভায়াল থাকে এবং হচ্ছে 2টো ফ্রোজেন আইস প্যাক থাকে। তাহলে এখান থেকে কিছু MCQ প্রশ্ন আসতে পারে। এখন কিভাবে ভ্যাকসিনগুলোকে স্টোর করা হয় সেটা খুব তাড়াতাড়ির মধ্যে আমরা দেখে নিই। সেটা হচ্ছে যেই ভ্যাকসিনগুলো সব থেকে বেশি হিট সেন্সিটিভ সেগুলোকে নিচের দিকে রাখা হয় এবং তারপর পরপর ওপরের দিকে উঠতে থাকে, অর্থাৎ নিচে যে ভ্যাকসিনটা থাকে সেটা হচ্ছে সব থেকে বেশি হিট সেন্সিটিভ এবং নিচের পোর্শনটা ঠান্ডা, সেই জন্য নিচ থেকে ওপরের দিকে রাখা হয়। তাহলে সবার নিচে থাকে OPV, তারপর থাকে MR, তার উপরে থাকে BCG আর যেই পাশাপাশি থাকে, তারপর থাকে রোটা, তারপর থাকে TT, তারপর থাকে কি DPT এবং IPV পাশাপাশি থাকে, তারপর পেন্টা PCV পাশাপাশি থাকে, তারপর থাকে হেপাটাইটিস বি এবং ডাইলুয়েন্ট। এখন এটাকে মনে রাখবো কি করে? মনে রাখার পদ্ধতি হচ্ছে যেহেতু এটা নিচ থেকে উপরে উঠছে সেহেতু মনে রাখবো কি ও মেরি জান বুলবুল রোজ তোমায় দেখে এই ফুল পাগল প্রেমিক হইল দিওয়ানা। ও মেরি জান বুলবুল রোজ তোমায় দেখে এই ফুল পাগল প্রেমিক হইল দিওয়ানা। এখন এটাকে আমরা এই উপর থেকে নিচে নামছে মানে আমি ভ্যাকসিন অ্যারেঞ্জ করবো নিচ থেকে উপরে। কি যেখানে ও হচ্ছে OPV, মেরিতে হচ্ছে MR, জান বুলবুল মানে জান বুলবুল যেই এবং BCG, তার সাথে রোজে হচ্ছে রোটা, তোমায় দেখে বা তোমায় হচ্ছে TT বা TD, দেখে এই ফুল দেখেতে হচ্ছে DPT, এইটা কিছু নেই। এরপর ফুল হচ্ছে FIPV বা IPV, যেটা FIPV বলছি। তারপর হচ্ছে পাগল প্রেমিক, পাগল হচ্ছে পেন্টা PCV, পাগল প্রেমিক হয়ে গেল।
হইল দিওয়ানা, হইলতে হয়ে গেল আমার হেপাটাইটিস বি, দিওয়ানাতে হয়ে গেল ডাইলুয়েন্ট। ঠিক আছে, এখন যেই ভ্যাকসিনগুলো মানে নিচের দিকটা কম্প্রেসার থাকলো, এই দিকটা বেশি ঠান্ডা, এখন যেই ভ্যাকসিনগুলো রিটার্ন আসে মানে রিটার্ন ভায়ালি সেপারেট কর্নার, এখানে আর একটা কর্নার থাকে যেখানে রাখা থাকে। তাহলে কিভাবে অ্যারেঞ্জটা আমরা কিভাবে মনে রাখবো, অ্যারেঞ্জটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে, সেই জন্য কি ফর্মুলাটা কি বা কিভাবে আমরা ট্রিক্সটা মনে রাখবো, সেটা হচ্ছে ও মেরি জান বুলবুল রোজ তোমায় দেখে এই ফুল পাগল প্রেমিক হইল দিওয়ানা। এখানে একটা প্রশ্ন আছে, যেহেতু ওপিভিটা সব থেকে নিচে আছে সেহেতু ওপিভিকে বলা হয় সব থেকে বেশি হিট সেন্সিটিভ ভ্যাকসিন। তারপর সেকেন্ড মোস্ট হিট সেন্সিটিভ ভ্যাকসিন সেটা হচ্ছে এমআর। এটা কিন্তু প্রশ্ন আছে যে সব থেকে বেশি হিট সেন্সিটিভ ভ্যাকসিন কোনটা, সেটা হচ্ছে ওপিভি। এটা দারুণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভিভিএম কি? ভিভিএম হচ্ছে ভ্যাকসিন ভাইল মনিটর। ভিভিএম এ কি দেখা যায়, এটা ভিভিএমটা ফার্স্ট ইউজ হয়েছিল 1998 সালে ডিউরিং পালস পোলিও ইমিউনাইজেশনের সময়। এই ভিভিএম এ কি হয়, ভিভিএম হচ্ছে ভ্যাকসিনের গায়ে এক ধরনের জিনিস থাকে, যেটা হচ্ছে একটা ভ্যাকসিনের গায়ে থাকে এরকম একটা গোল থাকে, গোলের মধ্যে একটা বাক্স, একটা বক্সের মতন থাকে। এখন এই গোলটা থাকে পুরোপুরি নীল কালারের আর এই বাক্সটা থাকে হোয়াইট কালারের। যদি এরকম দেখতে হয় যে ভ্যাকসিনটা যখন আমি দেখবো হাতে নিয়ে, তখন যদি দেখি এই বাইরের গোলটা হচ্ছে আমার পুরোপুরি ব্লু এবং ভেতরটা হচ্ছে সাদা একদম হোয়াইট, তাহলে বুঝবো এই ভ্যাকসিনটা ঠিক আছে। কিন্তু যদি বাইরেটা এটা যদি আমার দেখি, এটা যদি আমার বাইরেটা ব্লু থাকে এবং ভিতরটা যদি ব্লু হয়ে যায়, মানে এই বাইরের সার্কেলটা এবং ভিতরের বাক্সটা যদি আমি আলাদা করতে না পারি, বা যদি আমার এটা হচ্ছে বাইরের এটা ব্লু হয়ে আছে এবং ভিতরে যে বাক্সটা, ভিতরের বাক্সটা পুরোপুরি হয়তো কালো হয়ে আছে, তাহলে যদি এরকম হয় তাহলে এই ভ্যাকসিনটা আমরা ইউজ করবো না, কারণ এগুলো তাহলে বুঝবো খারাপ হয়ে গেছে। তো এইটা দেখে আমরা, এটাই হচ্ছে আমার ভিভিএম। তাহলে ভিভিএম হচ্ছে ভ্যাকসিন ভাইল মনিটর, মানে ভ্যাকসিনটা ঠিক আছে না ভুল আছে যেইভাবে আমরা মনিটর করতে পারি। এরপর হচ্ছে ওপেন ভাইল পলিসি। ওপেন ভাইল পলিসি হচ্ছে যেটা ইনক্লুড কোনগুলো, যেগুলো হচ্ছে নন ডিজলভিং ভ্যাকসিন, যেগুলো মানে যেগুলোকে ডিজলভ করা হয় না, সেগুলো হচ্ছে ওপেন ভাইল পলিসির মধ্যে থাকে। যে ভ্যাকসিনগুলোকে আমরা 28 দিন পর্যন্ত স্টোর করতে পারি, কি কি টিটি, ওপিভি, পেন্টা, এগুলো আমরা 28 দিন পর্যন্ত স্টোর করতে পারি। মানে এই ভ্যাকসিনটা আমি যদি ভাঙি তাহলে ইউজ করার পরে আমি এটা 28 দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবো। কিন্তু নট ইনক্লুড ভ্যাকসিন কোনগুলো, যেগুলো হচ্ছে ডিজলভিং ভ্যাকসিন, মানে যেগুলোকে আমরা ডিজলভ করছি, মানে যে ভ্যাকসিনগুলো পাউডার ফর্মে আছে তারপর বাইরে থেকে কিছু দিয়ে আমরা সেটাকে ডিজলভ করছি, যে এই ডিজলভিং ভ্যাকসিনগুলো আমার 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত আমরা রাখতে পারি। তারপর কিন্তু 6 ঘন্টা পেরিয়ে গেলে কিন্তু আমাকে সেটা ডিসকার্ড করে দিতে হবে। সে যদি আমার বেঁচে থাকে তাহলেও ডিসকার্ড করতে হবে। সব থেকে ভালো হচ্ছে 4 ঘন্টা ইউজ করা, ম্যাক্সিমাম আমরা 6 ঘন্টার মধ্যে ডিসকার্ড করে দিতে হবে। তার উদাহরণ হচ্ছে বিসিজি এবং মিজেলস। এখন এতক্ষণ ধরে আমরা যা যা পড়লাম সেগুলোকে যদি পুরোটা আমি একটা সামারি করি, তাহলে আমরা কি কি জিনিস দেখলাম, সেটা হচ্ছে লাইভ ভ্যাকসিনগুলো মনে রাখার জন্য আমরা কি বলেছিলাম, সেটা হচ্ছে বয় লাভ দ্য ক্রাইম। কিল ভ্যাকসিন মনে রাখার জন্য পারি চোর থি দিল্লি মে। টক্সয়েড মনে রাখবো কিভাবে, তেরা দিওয়ানা বানুঙ্গা। অ্যাডভার্ট থেকে 14 উইক্স পর্যন্ত কি কি ভ্যাকসিন দেওয়া হয়, সেটা হচ্ছে হবে প্রো ইন পড়াশোনায়। 9 মান্থ থেকে 16 বছর বয়স পর্যন্ত কি কি দেওয়া হয়, সেটা হচ্ছে জি মিস্টার ভিআইপি, ডু জিম ডেলি, টাইম টু টাইম। এবং তার সাথে ভ্যাকসিনগুলোকে কিভাবে স্টোর করা হয় সেগুলো কি, সেগুলো হচ্ছে ও মেরি জান বুলবুল রোজ তোমায় দেখে এই ফুল পাগল প্রেমিক হইল দিওয়ানা। ঠিক আছে, তাহলে এইগুলোর মাধ্যমে আমরা পুরোটাই সব কিছু মনে রাখবো। তা এখানে আমার ইমিউনাইজেশন শিডিউল রিলেটেড পুরো ভিডিওটা শেষ হলো। তা আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এবং আমি যতটা পেরেছি ইমিউনাইজেশন শিডিউল রিলেটেড যা যা প্রশ্ন হয় সেগুলোকে কভার করার চেষ্টা করলাম। সবাই খুব ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ।